দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলাভিশনের বিশেষ আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল, ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি, আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং অধ্যাপক আসিফ এম শাহান, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত। হাবিব আপা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এখন তো আসলে সারা দেশের আলোচনা একটা, যে খালেদা জিয়ার অসুস্থতাটা নিয়ে। একটু আগে যেই খবরটা দেখছিলাম যে ওনার মেডিকেল বোর্ড বৈঠকে বসেছেন, এই বৈঠকের পরে হয়তো মেডিকেল বোর্ড আমাদেরকে কিছুটা আপডেট জানাতে পারবেন যে ওনার শারীরিক অবস্থাটা কী। এই আলোচনার সাথে আসলে তারেক রহমানের দেশে ফেরা নিয়েও একটা আলোচনা চলছে। তারেক রহমান গতকালকে একটা ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করেছেন যে তিনি কেন দেশে আসতে পারছেন না। এই বিষয়টা নিয়ে কি আপনাদের দলীয় ফোরামে কোনো আলোচনা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ-আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। দলীয় ফোরামে তো দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা প্রথমত আমাদের সম্মানিত চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে। আশা করা যায় সেটা ব্রিফিং আমরা শিগগিরই পাবো। আর আগের চেয়ে তো কিঞ্চিত কম বেটারি বলাই ভালো, এবং সবচেয়ে বড় কথা ওনার শরীরে ওষুধ রেসপন্স করছে, উনি তরল খাবার নিতে পেরেছেন, কিছু কথা বলেছেন। সো এটাকে আমরা আলহামদুলিল্লাহ খুবই পজিটিভলি দেখছি এবং প্রত্যাশা করছি যে তিনি ভালো হন, দোয়া করছি। যেই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্ন, সেটা তো খুব স্বাভাবিক একটা প্রশ্ন। একজন মা যখন অসুস্থ, গুরুতর অসুস্থ, তখন এটা প্রত্যাশিত যে তার সন্তান সম্ভব হলে তার পাশে থাকবেন। যদিও এই ক্ষেত্রে শুধু একজন সাধারণ মা বা সাধারণ সন্তান নিয়ে আমরা কথা বলছি না, এখানে অনেকগুলো ইস্যু আছে। তার মধ্যে বিশেষ করে গতকালকের ফেসবুক স্ট্যাটাসে যেটা তিনি দিয়েছেন, সেখানে কিছুটা তিনি বলারও চেষ্টা করেছেন, এর বাইরে বলার খুব বেশি সুযোগ আমারও নাই। কিন্তু দলীয় সিদ্ধান্তের তো অবশ্যই একটা বিষয় আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার এই বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার। আপনি যেভাবেই দেখুন না কেন, এই পরিবারের প্রতিটা সদস্য ইনক্লুডিং বেগম খালেদা জিয়া, তারেক রহমান নিজে, তার যে ভাই মারা গিয়েছেন, যেটাকে হত্যাকাণ্ডই বলা ভালো, প্রতিটা সদস্য কোনো না কোনোভাবে ব্যাপক নির্যাতন এবং নিপীড়নের শিকার। এমন সময়ে যখন যেটাকে ঠিক একেবারে ইন্টারনাল নির্যাতন বা ইন্টারনাল ঘটনা, এগুলো এটা বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই এখানে। তখনও আপনি যেভাবেই বলেন না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই নেতা, যিনি এখন এই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের, তার উপরে যে স্টিম রোলারটা গেছে সেই সময়, তাকে এক্সাইলে পাঠানো, তাকে অলমোস্ট শারীরিকভাবে পঙ্গু করে দেওয়া, এই বিষয়গুলো তো দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যক্ষ করে এসেছে এবং আমরা এই অভিজ্ঞতাটা পার করেছি। ফলে আমরা কিন্তু একটা ম্যাক্সিমাম প্রিকশনের জায়গায় দাঁড়িয়ে আছি। রাজনীতি করা মানেই হচ্ছে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে, আমরা তো তৃতীয় বিশ্ব বলতে পারি না বোধহয়, আমাদের মতো দেশগুলোতে, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে রাজনীতি অলওয়েজ একটা ঝুঁকি। আপনি যেভাবেই দেখেন না কেন, এটা রাজনীতি একটা খুব বড় ধরনের ঝুঁকি। এই ঝুঁকি বহন করেই সবাই রাজনীতি করেন। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু ঝুঁকি বহন করেই রাজনীতি করছেন এবং দেশে যখন আসবেন ঝুঁকি বহন করেই করবেন। কিন্তু আমরা যেটা দল হিসেবে চিন্তা করছি সেটা হচ্ছে যে সেইটার জন্য ওই ঝুঁকি নেয়ার সর্বোত্তম সময় কোনটা, এইটুকের জন্যই চেষ্টা চলছে। দেখুন, আমরা কোথাও কিন্তু এটা এই কথাটা বারবার, এটা কি শুধু নিরাপত্তার ঝুঁকি না অন্য কোনো? নিরাপত্তা ঝুঁকি তো একটা বড় ঝুঁকি, নিরাপত্তা ঝুঁকি তো অফকোর্স একটা বড় ঝুঁকি। এটা এত বড় ঝুঁকি, এটা যখন অন্য কেউ বলেন তখন আমরা স্মরণ করিয়ে দেই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন তিনি যে কুর শিকার হয়েছিলেন, তিনি কিন্তু বাংলাদেশের অন্যতম এবং আমার মনে হয় সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। সাধারণ মানুষের ভালোবাসা বা তার সাফল্য তার মৃত্যু ঠেকাতে পারেনি, কিন্তু তারপরে ওই স্বল্প সময় তিনি কিন্তু জাতিকে বহু কিছু দিয়ে যেতে পেরেছিলেন। ফলে যেটা হয়েছে যে আজ হোক কাল হোক এই ঝুঁকি তো জনাব তারেক রহমানকে বহন করতেই হবে। এবং তিনি অলরেডি যখন থেকে আমরা তো কিন্তু টোটাল প্ল্যানিংয়ে কাজ করছি, সব তার ফিরে আসার জন্য আমাদের পক্ষ থেকে দলীয়ভাবে যত ধরনের লজিস্টিক প্রোভাইড করা সম্ভব। তার সেফটি ইস্যু, এটা তো সকলেরই কনসার্ন, দলের অফকোর্স বড় কনসার্ন, এবং খোদ আমাদের চেয়ারপারসন এবং খালেদা জিয়ারও কনসার্ন। এটা শুধু যে আমাদের নিজেদের কথা বলছি তা কিন্তু নয়। আপনার একটা সত্যি কথা কি জানেন, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তিনি কিন্তু তার স্ত্রী এবং তার ওই শিশুপুত্রদের একেবারে অনিরাপদ এবং উন্মুক্ত রেখেই কিন্তু এই ঘোষণাটা দিয়েছিলেন। তিনি জানতেন কনসিকুয়েন্স কী হবে। এই জায়গাটায় কিছু কিছু সময় এরকম দাঁড়িয়ে যায়। এই জায়গাটাই তারেক রহমানকে দেশে ফিরতেই হবে এবং উনি সঠিক সময়ে ফিরবেন। রিজভি আছে খুব স্পষ্ট, সঠিক সময়টা আসলে কিন্তু দেশবাসী জানতে চায়। আপনাদের দল থেকে কিন্তু এটা পরিষ্কার করা হয়নি। এটা নিয়ে যেহেতু আলাপ আলোচনা হচ্ছে, করা হবে। কিন্তু এটা নিয়ে আমি এবার আপনাকে বলি, মা তো তারেক রহমানের,
তিনি সন্তান হিসেবে যতখানি সাফারিং এর মধ্যে আছেন বা তার মা তাকে না দেখতে পাওয়ার কারণে যে সাফারিংটাতে আছেন, তার যে এই যে ধারাবাহিকভাবে অসুস্থতা, তার এই টোটাল ট্রিটমেন্ট, টোটাল প্রসিডিওরে তারা যেভাবে কানেক্টেড আছেন, তিনি হয়তো শারীরিকভাবে উপস্থিত নাই, এই বেদনাটা আমাদের যে কারো চেয়ে কি তিনি বহন করছেন না? অবশ্যই অবশ্যই। আমি একটু ফুয়াদ ভাই আপনার কাছে আসতে চাই যে বর্তমান এখন যে পরিস্থিতিটা আসলে রয়েছে 5 আগস্টের পরে, দেশ একটা ক্রান্তিকালেই যাচ্ছে, এই সময়টায় বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তারেক রহমানের উপস্থিতিটাকেও অনেকে গুরুত্বপূর্ণ মনে করছেন। আবার অনেকেই, আজকে বিবিসির একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে -4 একটা কথা বলা হচ্ছে যে 111-এর সময় যে -2 নিয়ে আলোচনা হচ্ছিল সেইটার এক্সটেনশন হিসেবে -4, এরকমের আলোচনাটা এখনকার বাস্তবতায়, ভূ রাজনৈতিক বাস্তবতায় আসলে কতটা যৌক্তিক বলে মনে করছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান স্ট্যাটাসে যেটা লিখেছেন তার কনসার্ন, এটা একান্তই আসলে সে এক্সপ্লেইন করতে পারবে। বাকিরা হচ্ছে আমরা ধারণা প্রসূত অনেক কথা বলতে পারবো। এবং এই বাস্তবতায় হচ্ছে যে প্রত্যাশা এবং নিরাপত্তার যে বাস্তবতা আছে, তার দুটো জিনিসকেই যথেষ্ট বাস্তবভিত্তিকভাবে দেখা দরকার আর কি। বিএনপির যে দলীয় নেতৃত্বের যে কাঠামো, এই কাঠামোর সুবিধা যেমন আছে, এটার চ্যালেঞ্জও আছে। সুবিধার জায়গা হচ্ছে দলটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে, দলের অনেক নেতাদেরকে 111-এর সময় থেকে সংস্কারপন্থী, এই লোভ সেই লোভ, গত 16 বছরে আওয়ামী লীগের সাথে মিলেমিশে আন্দোলন সাবোটাজ করা, সবই তারা করেছে। কিন্তু জিয়া পরিবারের আনকম্প্রোমাইজিং রিয়েলিটির কারণে যেটা হয়েছে, দলের সেন্ট্রাল লিডারশিপ মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় নাই, পুরো জিয়া পরিবারের সাথে তৃণমূল লেগেছিল। এটা যেভাবে তার স্ট্রেংথের জায়গা, এটাই আবার তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা, যে তার লিডারশিপের কোনো বিকল্প জায়গা নাই। সেজন্য যেটা হচ্ছে যে তারেক রহমানের এই লিডারশিপের কোনো বিকল্প না থাকাটা দলের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ জায়গা, এবং সেটাকে এই সিকিউরিটির জায়গা থেকে না দেখে অ্যাভয়েড করাটা আসলে খুব বুদ্ধিমানের কাজ হবে না। তো সেই জায়গা থেকে আপনি যদি কয়েকটা ঘটনা দেখেন, তারেক রহমান এবং জিয়া পরিবার গত 16-17 বছর কী ধরনের বাস্তবতার মধ্য দিয়ে গেছে। 111-এর সময় তার যে গ্রেফতার হওয়া, নির্যাতিত হওয়া, যে ট্রমার মধ্য দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে, তার ভাই এক্সাইলে থাকা অবস্থায় মারা গেছেন, তারপরে বেগম জিয়া এক কাপড়ে তার বাসা থেকে বের হয়ে আসতে হয়েছে, তার নিজের স্মৃতিময় বাড়িটা বুলডোজ করে দিয়েছে আওয়ামী আমলে, সেই ট্রমার জায়গাটা তার মধ্যে আছে। এবং এরপরে দেখেন সুব্রত বাইন গ্রেফতার হওয়ার পরে কিন্তু রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইনক্লুডিং তারেক রহমানের অ্যাসাসিনেশনের ব্যাপারে, যে দেশি বিদেশি অনেক শক্তি চেষ্টা করেছে, একাধিকবার অ্যাটেম্প নিয়েছে। তো সেই বিষয়টা তো অবশ্যই তারেক রহমান জানেন এবং দলের সিনিয়র লিডারশিপ জানে। আবার এর অংশ হিসাবে দেখলাম যিনি ফিরবেন, ফেরার অংশ হিসাবে বুলেট প্রুফ গাড়ি, অস্ত্র, এগুলোর অনুমতি চাওয়া হয়েছে সরকারের কাছে। তো সেই প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় যে বিবেচনায় নেওয়াটা ওনার জন্য, ওনার দলের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু একই সময় সারা দেশবাসীর প্রত্যাশার জায়গাটাও বিএনপি লিডারশিপকে মাথায় রাখতে হবে, যে দেশের মানুষ আসলে ওনাদের কাছ থেকে এখন এই ক্রিটিক্যাল টাইমটাতে এই লিডারশিপটা ফিজিক্যালি এক্সপেক্ট করে। তো এই প্রোজ অ্যান্ড কনস দুটো মিলেই হচ্ছে ওনাদের এই রিয়েলিটির ডিসিশনটা নিতে হবে। এর বাইরে ধারণা করছি একটা লিগাল ইস্যু থাকতে পারে, যে যারা বিলেতে, আমি যদি ইংল্যান্ডে লিগাল প্র্যাকটিস করেছি, অ্যাসাইলাম নিয়ে থাকেন, তাদেরকে যে ইনিশিয়াল ডকুমেন্টটা দেওয়া হয় সেখানে লেখা থাকে যে কান্ট্রি অফ অরিজিন ছাড়া অন্য যে কোনো দেশে সে যেতে পারবে। এর মানে হচ্ছে যে লিগালি তার একটা বার আছে যদি সে ব্রিটিশ সিটিজেন না হয়ে থাকে। এখন সেক্ষেত্রে ওই রিয়েলিটি তার ক্ষেত্রে এক্সিস্ট করে কি না সেটা আমাদের জানা নাই। যদি থেকে থাকে তাহলে হয়তো ইমিডিয়েটলি ওনার বাংলাদেশে আসার ক্ষেত্রে লিমিটেশন আছে। বাট বাংলাদেশ সরকার আবার বলেছে যদি এরকম কোনো ইস্যু থাকে বাংলাদেশ সরকার তাকে ইমিডিয়েটলি ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে দেবে। তো সেই জায়গাটা ওনাদের বিবেচনা করতে হবে যে স্মুথ ট্রানজিশনটা দলের ভিতরে তারা কিভাবে করবেন। বাট দলের প্রত্যাশা, এবং কদিন আগে মাত্র দেখলাম যিনি ফিরবেন, ফিরছেন, ওমরা করে দেশে আসবেন, এরকম একটা কথাবার্তা নিউজে এসছে। বাট আমার কাছে মনে হয়েছে যে দলের কাঠামো, লিডারশিপের চ্যালেঞ্জ, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই লিডারশিপের ভিতরেও কিন্তু একটা ট্রাস্ট ডেফিসিট আছে। কারণ তারা আসলে জিয়া পরিবারের এবং বিএনপির আন্দোলনকে কতটুকু সাহায্য করেছে, বিএনপির লিডারশিপের একটা বিশাল অংশের ব্যাপারে তৃণমূলের ভিতরে এই সন্দেহ সংশয় আছে। এই ট্রাক, যেটা বালুর ট্রাক, তো বিএনপি নেতারা সরাইতে পারে নাই, এটা তো সত্য, ফ্যাক্ট। বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে যেমন সত্য, ঠিক একইভাবে খালেদা জিয়া স্লোগান দিতে দিতে তাকে কোর্টে নিয়ে গেছে, তাকে জেলে দিয়ে আসছে, এই ঘটনাও ফ্যাক্ট। অতএব সেই জায়গায় তারেক রহমানের কাছে পরিষ্কার জেলে যাওয়ার বিষয়টা ফুয়াদ ভাই আমি বলি যে এইটাকে কি বিএনপির পলিটিক্সের একটা সৌন্দর্য হিসেবে দেখেন না?
কারণ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ম্যাডাম বেগম খালেদা জিয়া আদালতে গেলেন, সেখান থেকে উনি জেলে গেলেন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল, এইটাকে কি রাজনৈতিক পরাজয় হিসেবে দেখা যায়? না, ওয়েল, গণ অভ্যুত্থান তো সেটা প্রমাণ করেছে যে আপনি যদি এখানে ইনসাফ আদায় করতে চান সেটা একটা লড়াইয়ের মধ্য দিয়ে করতে হবে। এবং বিএনপির বিভিন্ন পর্যায়ে লিডারশিপ যে আপনার আন্দোলনে বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে লিয়াজও করেছে, এই ঘটনাগুলো তো আসছে বিভিন্ন জায়গাতে। এবং তারেক রহমান প্রিসাইজলি জানেন যে এই লিডারশিপের কে কতটুকু জিয়া পরিবার এবং বিএনপির আদর্শের প্রতি লয়াল এবং নীতিবান। অতএব সেই প্রত্যেকটা চ্যালেঞ্জকে সামনে রেখেই তারেক রহমান বলেছেন যে এটা আমার একক সিদ্ধান্ত না, একটা সম্মিলিত জায়গা আছে, আশঙ্কার কথা বলেছেন এবং মানে বাস্তবে একটা সম্মিলিত জায়গা আছে। একটা পার্টি লিডার তো হুট করি এখানে ওখানে দৌড় দিতে পারবে না, যেতে পারে না। তার স্ট্যান্ডিং কমিটি আছে, তার ফ্যামিলি আছে, তার অ্যাডভাইজার্স আছে এবং তার সিকিউরিটি কনসার্ন আছে। এবং সবগুলোকে কালেকটিভলি অ্যাড্রেস করে গত ১৬-১৭ বছরের অভিজ্ঞতা মাথায় রেখে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আসলে কোন টাইমটা তার জন্য সুইটেবল বিএনপির লং টার্ম লিডারশিপ ধরে রাখার জন্য। ফয়েজ আহমেদ, এই যে তারেক রহমানের নিরাপত্তার ইস্যুটা বড় হয়ে আসলে দেখা দিয়েছে, এই নিরাপত্তা ইস্যু নিশ্চিত করার দায়িত্ব তো আসলে সরকারের। তারেক রহমান যদি দেশে আসেন, সেটা আগামীতে হোক বা নির্বাচন তফসিলের পরে হোক, ওনার নিরাপত্তার ইস্যু নিয়ে আসলে সরকার কি ব্যবস্থা নিতে পারে, আইনে আসলে কতটুকু পারমিট করে? বিশেষ করে আমি যদি বলতে চাই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেই ধরনের নিরাপত্তা পেয়ে থাকেন, তারেক রহমানকে কি সেই ধরনের নিরাপত্তা দেওয়ার কোনো সুযোগ কি রয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। নিরাপত্তার ইস্যুটা যখন বলেন জনাব, তারেক রহমান যে বাংলাদেশের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এতে তো কোনো সন্দেহ নেই। ওনার রাজনৈতিক পরিচয়, ওনার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলিয়েই উনি নিরাপত্তা পাওয়ার যোগ্যতা রাখেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বলতে ধরুন প্রেসিডেন্টের এবং প্রাইম মিনিস্টারের এই পর্যায়ে এক ধরনের নিরাপত্তার আলাদা, আমি যদি বলি একটা প্রোটোকল আছে, সেটা একরকম বিষয়। অপরটি হচ্ছে নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিকই তার নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তা চাইতে পারেন। তারেক রহমানের ক্ষেত্রে উনি উনার নিরাপত্তা অ্যাসেসমেন্ট করার জন্য যেটা ফুয়াদ ভাই মেনশন করছিলেন, উনার দলের, উনার উপদেষ্টা নানান জায়গা থেকে উনার ব্যক্তিগত যোগাযোগ, ব্যক্তিগতভাবে নানান অ্যানালাইসিস করেন, উনার দলও করেন। সেসব বিচার বিবেচনা করে দলের পক্ষ থেকে ইতিমধ্যে কয়েকটি আবেদন সরকারের কাছে করা হয়েছে, সরকার সেগুলিতে কিন্তু ইমিডিয়েটলি রেসপন্স করেছেন। সুতরাং সরকারের দিক থেকে একটা বিষয় খুবই পরিষ্কার, জনাব তারেক রহমান দেশে ফেরার পর ওনার নিরাপত্তার প্রয়োজনে যত ধরনের সহযোগিতা প্রয়োজন হবে, রাষ্ট্রের দিক থেকে তার সব কিছু করতে সরকার প্রস্তুত। এখানে কোনো সন্দেহ এবং ব্যত্যয় নেই। কিন্তু জনাব তারেক রহমানের সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে উনি যে কথাটা বলেছেন, এইটা নিয়ে আমি খেয়াল করেছি যে নানান জায়গায় নানান ধরনের ইন্টারপ্রিটেশন ঘটেছে এবং এই ইন্টারপ্রিটেশন হওয়া কিন্তু খুব অযৌক্তিক নয়। আপনি যখন বিএনপি টপ লিডার একজন একটা স্ট্যাটাস দিবেন, সেটার নানান ব্যাখ্যা মানুষ তার নিজ নিজ বুদ্ধিমত্তা খাটিয়ে নানানভাবে দাঁড় করানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমি যেটা বুঝি, উনি যেই কথাটা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যে উনার একক সিদ্ধান্তের বিষয় নয়, এটা বোঝাতে চেয়েছেন। এটা তো ট্রু, উনি তো একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। সেই রাজনৈতিক দলের স্ট্যান্ডিং কমিটি, নির্বাহী কমিটি, সেই রাজনৈতিক দলের সেন্ট্রাল কমিটি, সেই রাজনৈতিক দলের চেয়ারপারসনের অ্যাডভাইজার বা অ্যাক্টিং চেয়ারপারসনের অ্যাডভাইজার, সবাইকে মিলিয়ে ওনার একটা সিদ্ধান্তের জায়গায় আসতে হয়। তার চেয়েও আরও কিছু বিষয় আছে যে ওনার মায়ের যে হেলথ ইস্যুটা রয়েছে, সেখানে আপনি খেয়াল করুন যে হেলথ ইস্যুতে সব কিছু কিন্তু উনি পাবলিক করবেন না, খুব স্বাভাবিক। তো আমরা যদি উনার বেগম জিয়ার ট্রিটমেন্টের ইমিডিয়েট হিস্ট্রিটা চেক করি, তাহলে আমরা দেখব যে বেগম জিয়া অভ্যুত্থান পরবর্তী সময়ে সর্বশেষ দেশের বাইরে অর্থাৎ লন্ডনে ট্রিটমেন্ট নিয়ে এসেছেন। এখন ওনার যে শারীরিক অবস্থা, এই অবস্থায় উনি যদি ট্রাভেল করার জন্য উপযুক্ত শারীরিক অবস্থায় পৌঁছান, তাহলে দলের দিক থেকে, মেডিকেল বোর্ডের দিক থেকে এবং সরকার ইতিমধ্যে বলেছে যে সর্বোচ্চ সহযোগিতা প্রস্তুত। সেক্ষেত্রে উনি যদি ট্রাভেল করেন, তাহলে কোথায় যাবেন? অবশ্যই লন্ডনেই যাবেন। সেক্ষেত্রে লন্ডন থেকে ধরুন আমরা পুরো দেশের মানুষ যেভাবে অনেকেই বলছেন যে মা অসুস্থ, ছেলে এখানে চলে আসবে, কিন্তু
সেই ছেলেকে তো শুধুমাত্র এই ইমোশন দিয়ে চিন্তা করলে হচ্ছে না, সে একই সঙ্গে অভিভাবকের ভূমিকায়ও আছেন তার মায়ের চিকিৎসার ক্ষেত্রে। অন্তত সেই জায়গায় ওনাকে চিন্তা করতে হয়, মার যদি শারীরিক অবস্থা কিছুটা উন্নতি ঘটে, সেক্ষেত্রে উনি যদি লন্ডনেই আসেন ট্রিটমেন্টের জন্য, তাহলে তারেক রহমান দেশে ফিরছেন, বেগম জিয়া লন্ডনে যাচ্ছেন, এটা খুব মানে ত্রুটিপূর্ণ বা ঝামেলাপূর্ণ হয়ে যায় না ওই পরিবারের জন্য? আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ওনার পজিশন খুবই পারফেক্ট। ওনার মায়ের অবস্থা, ওনার স্ত্রী নিজে ডাক্তার, ওনার মায়ের অবস্থা ওনারা নিয়মিত বেসিসে দেখছেন, দেখভাল করছেন, পর্যবেক্ষণে আছেন। সেটা হয়তো কিছুটা উন্নতি হলে, যদি উনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান, লন্ডনেই যাওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে ওনার তো সেখানে থাকাই উচিত। ওই বিবেচনার জায়গা থেকে হয়তো উনি ওনার বক্তব্য দিয়েছেন। আবার এই বক্তব্যের সবগুলি উনি ওনার যে পলিটিক্যাল পজিশন, সেখান থেকে আমি আপনি যেভাবে বললে বুঝে ফেলবো, সেভাবে বলাও অনেক সময় আসলে সম্ভব হয় না। ওনাকে তো ওনার দলের রাজনীতি দেখতে হয়, ওনার মায়ের স্বাস্থ্য সন্তান হিসেবে বিবেচনা করতে হয়, আবার একই সঙ্গে ওনার ব্যক্তিগত নিরাপত্তা, ওনার ব্যক্তিগত সুবিধা অসুবিধার বিষয়, ঠিক কোন সময় সামনে নির্বাচনকে রেখে দেশে ফেরার বিষয়টা সিদ্ধান্ত নেওয়ার, সবগুলি মিলিয়ে একটা সিদ্ধান্তে আসতে হয় এখানে। সুতরাং আমি মনে করি কোনো স্পেকুলেশনের ওইভাবে কোনো আসলে জায়গা নেই। নিরাপত্তার ওনার ঝুঁকি আছে অনেকের মতোই, সেটার বিষয়ে সরকার সচেতন, সেটার বিষয়ে দল হিসেবে দল বিএনপি সচেতন, এবং আমি মনে করি জনাব তারেক রহমান নিজেও সে বিষয়ে আওয়ার। সেগুলি সর্বোচ্চভাবেই আমরা মোকাবেলা করার চেষ্টা করবো, সম্মিলিতভাবে। আমি আসবো আপনার কাছে। আমি একটু অধ্যাপক শাহানা আপনার কাছে জানতে চাই যে আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তারেক রহমানের দেশে ফেরার আসলে কোনো বাধা নেই, তিনি চাইলেই একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব, মানে একদিনের ভিতরে উনি আসতে পারবেন। ওনার আসার সাথে আসলে ইন্ডিয়া, আমেরিকা, বড় বড় দলগুলো বা মানে বড় বড় রাষ্ট্রের কোনো ভূমিকা এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে কি? দেখুন, এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ এই মুহূর্তে মানে আমাদের কাছে সেই ধরনের মানে এভিডেন্স বা এসে কিছু নাই। যেটা আমরা বুঝি যে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা বাংলাদেশে যে জায়গাটায় আছি, আমরা গণতান্ত্রিক উত্তরায়ণের যে জায়গাটায় যাচ্ছি, সামনে নির্বাচন এবং পরে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক ভবিষ্যৎ কোন দিকে যাবে সেই ক্ষেত্রে উনি একজন অত্যন্ত নিয়ামক একটা ব্যক্তি। এখন যদি সেই গণতান্ত্রিক যাত্রার প্রতি কারো সন্দেহ থাকে, কারো যদি হচ্ছে গিয়ে সেটা নিয়ে কোয়েশ্চেন থাকে, কনসার্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ব্যাপারটা হতে পারে। বাট এগেইন আমি যেটা বললাম, এর সব কিছু অনেক বেশি স্পেকুলেশনের একটা জায়গা। এখন যে জিনিসটা হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাবার্তাগুলো শুনলাম, এটা হচ্ছে একটা আইডিয়াল সুস্থ পলিটিক্সে এই জিনিসটাকে যেভাবে ডিল করা উচিত, যে এসেনশিয়ালি এইখানে ইন্ডিভিজুয়াল ডিসিশনের একটা ব্যাপার আছে, ওনার কনসার্ন এগুলোকে আমলে নেওয়ার ব্যাপার আছে। অফকোর্স ওনার মায়ের যে অবস্থা, সেখানে উনি সবচেয়ে ভালো মতো এই যে পেইনটা সেটা উনি ফিল করতে পারছেন, এবং সেই অনুযায়ী সে ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু আনফর্চুনেটলি যেই জিনিসটা একই সাথে আমার মনে হয় যে এই বিএনপি তার অবস্থান ক্লিয়ার করার সাথে সাথে they should also get ready about addressing some of the concerns, কারণ কিছু কনসার্ন বা কিছু জিনিস যে কোনো একটা পলিটিক্যাল পার্টি এটাকে একটা অপরচুনিটি হিসেবে নিবে। আনফর্চুনেটলি যেহেতু পুরো জিনিসটাকে আমরা এইখানে যত যাই বলি না কেন, দেন এইটা হচ্ছে গিয়ে ওনার এই যে কনসার্নটা সেইটা কতখানি যৌক্তিক সেই কোয়েশ্চেন চলে আসবে, এবং আপনি দেখবেন যে ইতিমধ্যেই কিছু কিছু দল এই টাইপের কিছু কোয়েশ্চেন তোলার চেষ্টা করছে। এটা একটা বড় কারণ হচ্ছে, আমি যেটা বললাম যে এই বর্তমান বাস্তবতায় হি ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন, এবং সেই জায়গাটা থেকে পরবর্তী সরকার গঠন বা সেই সরকার গঠনের ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার পসিবিলিটি আছে। সো পলিটিক্যাল পার্টিগুলো এটাকে একটা পলিটিক্যাল অপরচুনিটি হিসেবেই নিবে এবং সেটাকে হচ্ছে ইউটিলাইজ করার চেষ্টা করবে, এবং সেটা তারা সাকসেসফুলি করতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে বিএনপি তার মানে অ্যাজ আ পলিটিক্যাল পার্টি এই জিনিসটাকে হচ্ছে গিয়ে কতখানি হচ্ছে গিয়ে এক্সপ্লেন করবে। এখন এই যদি জিনিসটা কনসার্ন থাকে হচ্ছে সিকিউরিটির ইস্যু, তাহলে সেইটার ক্ল্যারিফিকেশন উইথ যে কনসার্ন আছে সেইটা পরিষ্কার করতে হবে, বা সেইটা হচ্ছে গিয়ে বলতে হবে। এগেইন আবার যে কথাটা একটু আগে বলা হলে, সব কিছু উনি একদম খোলামেলা যে সব কিছু বলতেও পারবেন, দ্যাটস নট পসিবল। আপনি কোনো একটা রাজনৈতিক পরিস্থিতির মাধ্যমে আপনি পুরো জিনিসটাকে হচ্ছে কি একদম খোলামেলাভাবে বলে নতুন করে হচ্ছে কি আপনি সূত্র তৈরি করার চেষ্টা করবেন, যদি থাকেও সেরকম কোনো কিছু, সেটা আসলে মানে খুব আমি বলবো যে একটা অভিজ্ঞ রাজনৈতিক মতামত বা অভিজ্ঞ রাজনৈতিক চেষ্টা বলে আমার মনে হয় না। বাট এই কনসার্নগুলো থেকে আমি যেটাকে দেখি যে পার্টি হ্যাজ টু রেসপন্ড ইন সাম ওয়ে, যেটা ভবিষ্যতে আমার ধারণা আরও আনফোল্ড করবে,
এই কনসার্নগুলো আবারও এসে আসবে এবং আমাদের একটা হয়তো ক্লিয়ার টাইমলাইন বা সেই টাইমলাইনের মধ্য দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করতে হবে। হাবিব বাবা, আজকে বিডিআর হত্যাকাণ্ড এবং বিদ্রোহ নিয়ে যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল সেটার রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তারা একটা প্রেস কনফারেন্সও করেছেন। সেখানে আমরা যেটা দেখলাম যে এই হত্যাকাণ্ডের সাথে যে মূল যে ফাইন্ডিংস এসেছে যে এই সংগঠিত হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজম, সাবেক সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ, সাবেক ডিজিএফআইয়ের প্রধানও জড়িত ছিলেন এবং সমন্বয়ের কাজটা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এবং সেখানে বলা হয়েছে যে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল এবং প্রতিবেশী দেশ ভারত সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতে চেয়েছিল। অন্য একটি দেশের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের একটা সরকার এরকমের একটা হত্যাকাণ্ড ঘটালো, এইটা দিয়েই কি আসলে ফ্যাসিবাদটা শুরু হলো? দেখুন, ফ্যাসিবাদ তো শুরু হয়েছে আরও আপনার একটা জিও পলিটিক্যাল, মানে আমরা যদি হিস্ট্রিটা দেখি, এটা প্র্যাকটিক্যালি 2005, 6, 7 পরে কিন্তু বিশ্বব্যাপী আপনি সারা বিশ্বে দেখেন জিও পলিটিক্যাল মানে এই যে মানে থাবা, এটা যে একটা থাবা হয়ে দাঁড়াতে পারে, এটা কিন্তু সারা বিশ্বই নানা দেশে বিশেষ করে ছোট দেশগুলো বৃহত্তম প্রতিবেশীর পাশে কিংবা স্ট্র্যাটেজিক্যালি খুব লুক্রেটিভ জায়গায় যাদের অবস্থান তারা এটা টের পেয়ে যাওয়া শুরু করেছে। বাংলাদেশ এটা প্রথম ফিল করা শুরু করে 2007-08 দিক থেকে। যেটা হয়েছে সেটা এই পরিকল্পনাটার বাস্তবায়ন শুরু হলো এসবের মাধ্যমে। আপনি দেখেন এখানে কিন্তু দল হিসেবে খোদ আওয়ামী লীগকে ব্যবহারও করা হয়েছে। একটা মিছিল নিয়ে দলের কিছু লোকজনকে ঢুকানো হয়েছে, আদৌ মিছিল করে ঢুকেছিল, 200 জন বেরিয়েছে, এক্স্যাক্টলি এই ধরনের। এবং এখানে সম্ভবত রিপোর্টে গণমাধ্যমেরও একটা আমি দেখলাম যে অপেশাদার আচরণ খুব শালীন ভাষায় বলা হয়েছে, যদিও এই যে অন্যায়গুলো তখন ঘটেছে যেটাতে আপনি যে কয়টা নাম বললেন তার সাথে তো খুব মানে এগুলোর প্রথম এবং প্রধান সহযোগিতা হচ্ছে আন্তর্জাতিক শক্তি, সেটা যারাই হোক না কেন, এখানে পার্শ্ববর্তী দেশকেই এখানে মেনশন করা হচ্ছে। তো এই জায়গাটায় যে রিপোর্ট, যে ফাইন্ডিং, সেখানে তো আপনার এখানে রাগঢাক করে তো আসলে লাভ নাই, এটা তো রিয়ালিটি। এই রিয়ালিটি যেটা আজকে উঠে এসেছে সেটা যে বাংলাদেশে লেজিটিমেসি দেওয়া বা এটাকে যেটা নৈতিক মানে এটাকে কি বলে এথিক্যালি এটাকে রাইট করার দায়িত্ব ছিল কিন্তু আসলে গণমাধ্যমের এবং আরও সুশীল সমাজের। আমার মনে হয় যে আরও এখানে প্রতিটা অংশই তো তখন ফাংশন করেছে। দেখেন সেনাবাহিনীর দায় আপনি যেটা বললেন যে সেনাবাহিনী ফাংশন করেনি, কিন্তু সেনাবাহিনীতে আমরা এটা কিন্তু দেখেছি, এটা কিন্তু একটা খুব আশ্চর্য বিষয় যে আমরা তো বাংলাদেশ কিন্তু অনেক অনেক ধরনের কু দেখেছে, অতীতেও দেখেছে। ওই সময়টায় এতজন সহযোদ্ধা মানে তাদের সহকারী এবং এত তুখোর অফিসারদের বাঁচানোর জন্য ঠিক মানে কি কারণে একটা পুরো লেয়ার অফ মানে কি বলবো খুব মানে অফিসাররা, সফল অফিসাররা স্থবির হয়ে থাকলেন, প্রশ্ন অনেক এখানে এই রিপোর্টটাতে, অসংখ্য প্রশ্ন এবং একটা খুব ন্যাস্টি সময় তুলে ধরা হয়েছে, যেই সময়টা আসলে আমরা বাংলাদেশ আর কখনোই দেখতে চাই না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই এফর্টগুলো মানে বজায় থাকবে এবং ঘুরিয়ে ফিরে এই ধরনের প্রচেষ্টা কিন্তু কখনোই বাংলাদেশ ওই যে ধরুন 2007 পূর্ববর্তী বা 5-6 পূর্ববর্তী যে রাজনীতিটা দেশের ভেতরেই টিকে থাকা, সেটা আর বোধহয় সম্ভবত কখনোই হবে না। ফুয়াদ ভাইয়ের দুইটা কথায় আসলে দেখুন, আমি এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখন যে পরিবর্তিত পরিস্থিতি, আমি একটু প্রসঙ্গের বাইরে যেই বলছি, দল হিসেবে বিএনপি গণ অভ্যুত্থান করতে পারেনি, এটা নিশ্চিত। দল হিসেবে ছোট দলগুলো পারেনি, কিন্তু তারা তাদের সর্বোচ্চ দিয়েছে, যা দেওয়ার একটা মানুষের। আমি আমার বিষয়টা আপনাকে বলি, যেই ধরনের যে ভয়ঙ্কর রকম ভয়ের সংস্কৃতিতে দিনের পর দিন আমরা বসবাস করেছি, এই ভয়ের সংস্কৃতিটা এই তরুণদের ভেঙে ফেলার আরেকটা প্রধান কারণ, এটা কিন্তু ওই সেফ বলয়ে বেড়ে ওঠা মানুষ যারা উন্নতি করছে এই সরকার এটা বিশ্বাস করতো। তারা কোনোদিন চিন্তাই করতে পারেনি যে তাদের গায়ে সরাসরি কেউ গুলি করতে পারে। আমরা দেখে এসেছি, আমি যখন গুম হই, আমার স্বামী সহ হই, আমি কিন্তু আমার গোটা পরিবার নিয়ে অনিরাপদ হয়ে যাই এবং আমার কার্যক্রম কিন্তু মানে স্লট হয়ে যায়, কমে আসে। কেন কমে আসে? আমার মেয়েটিকে যদি তুলে নিয়ে যায়, এসব আগের সরকারের দ্বারা সবই সম্ভব ছিল। আমি এই মানে যে কোনো একটা হয়তো দেশলাই দরকার ছিল, সেই দেশলাইটা এখানে এসেছে। আর আরেকটা বিষয় আমি বলি যে ম্যাডামের কিন্তু সুস্পষ্ট নির্দেশনা ছিল যে তিনি আত্মসমর্পণ করেন, যেহেতু এটা বিচারিক রায়, যতই বন্ধু মানে গুলিটা ওই মানে আপনার ওই আইনের মানে বিচারিক ব্যবস্থার উপরে কাঁধে রেখে চালানো হোক না কেন, সরকার চালাক না কেন, সে মানে আমাদের সম্মানিত চেয়ারপারসন কিন্তু এই বিষয়টা খুব অ্যাডামেন্ট ছিলেন। আমাদের কিন্তু মিছিল করে দিয়ে ওনার আত্মসমর্পণ জেলে দিয়ে আসাটাই সেদিন দল হিসেবে আমাদের দায়িত্ব ছিল, আমরা সেটা করেছি। দ্যাট ইজ হোয়াট মেড হার হু শি ইজ টুডে। উনি ওদিন রিভলভ করতে পারতেন, তারও স্ট্রেংথ ছিল এবং মাঠে তার লোকও ছিল, কিন্তু উনি এটা হতে দেননি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এই ফিরে আসি আপনার এই জিও পলিটিক্সে, কেবল একটা বড় ধরনের ঘটনার এখানে আপনার আমরা আজকে রিপোর্ট পেয়েছি।
আরো বহু ঘটনা ঘটেছে, বহু গুম ঘটেছে, যে এইগুলোর সাথে সরাসরি আমি জানি না এগুলো যে অলরেডি গুম কমিশন থেকে রিপোর্ট এসেছে আপনার একটা তো আসলে সাফল্য 5ই আগস্টের বা 36শে আগস্টের পরে আছেই। এই যে জিনিসগুলো আমরা জানতে পারছি, এই যে একটা রায় দেখলাম শেখ হাসিনা, এই যে আপনার চলমান একটা সিচুয়েশন, এই যে গুম কমিশন বলুন তারা যেই জায়গাটায় পৌঁছেছে, এইগুলো কি, এটা তো একটা বিশাল ব্যাপার। এবং এই জিনিসটা সাধারণ মানুষের যে নলেজে আসা, তারা যখন এটা প্রত্যক্ষভাবে জানে, যেটা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখতে পারেননি তার স্ট্যাটাসে, সেটা কিন্তু একটা খুব স্ট্রং ইঙ্গিত এখানেও আছে। এই পরিবারটা প্রথম থেকেই কখনোই এই ক্ষুদ্র পরাশক্তির পছন্দের মানে জায়গা ছিল না। যেটা ফুয়াদ ভাই বললেন, বিএনপি অ্যাজ আ হোল কিন্তু কোনো রকম কোনো লিয়াজুর সাথে যুক্ত ছিল না, কিন্তু ডেফিনেটলি কেউ কেউ নিশ্চয়ই ছিলেন, সেরকম ঘটনা নিশ্চয়ই আছে, এবং সেটা নিশ্চয়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেন। তিনি জানেন যে তার কোথায় থেকে স্যাবোটাজ হয়েছে এবং আগামীতে কোথা থেকে হতে পারে। ওটা হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে স্ট্রং পার্টটা আছে, সেটা এতখানি স্ট্রং যেটাকে উড়িয়ে আর কোনোদিনই বাংলাদেশের কোনো নেতৃত্বকে আগামীর পরিকল্পনা এটা উড়িয়ে দিয়ে করলে চলবে না। এটা ক্যালকুলেশনে রেখে, এটা হিসাবের মধ্যে রেখেই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আপনার সামনে এগোতে হবে সবাই মিলেই। আরেকটা কথা বলে আমি শেষ করব এই পার্টটুক, যে দেখুন অন্য রাজনৈতিক দল ব্যবহার করবে কোন কোন মৌকাগুলা, সেটাও একটা প্রশ্ন। আমরা পরিবর্তিত সময়ে আরেকটু বেটার পলিটিক্স এক্সপেক্ট করি, পলিটিক্যাল শিষ্টাচার ফিরে পেতে চাই, আমরা পলিটিক্যাল শালীনতা এবং ভব্যতা ফিরে পেতে চাই। যে একজন মা যখন মারা যাচ্ছে, সন্তান যখন অপারগ আসছে, সেটা নিয়ে মক করার সুযোগ আসলে খুব ভালো রোল প্লে করছে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। কেন্দ্রীয় পর্যায় থেকে অ্যাটলিস্ট কেন্দ্রীয় পর্যায় থেকে আপনি একটা স্টেটমেন্টও দেখাতে পারবেন না, যেটা হ্যাঁ আমাদের তৃণমূলে বহু মানুষ অনেক ধরনের কাজ করছে, যেটা হয়তো সব জায়গায় আমাদের কন্ট্রোল নাই, কিন্তু আমরা যেখানে যেখানে কন্ট্রোল আছে, বা আপনি যদি দেখেন গত কয়েকদিনের দু একটা দলের স্টেটমেন্ট, একবার টপ পর্যায়ের লিডাররা যেই ধরনের বক্তব্য দিয়েছেন, এ তো হাসিনীয় কথাবার্তা। যখন গত শেখ হাসিনার সময় বেগম খালেদা জিয়া মারা যাচ্ছিলেন, ওই একইভাবে তার লিভার যখন ছিদ্র হয়ে গিয়েছিল, এই সেম কথাটা তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন, এই সেম কথা আসে না কেন ছেলে, এই সেম টোন, এটা এখন আর আসলেই মানে একেবারেই কানে এটা মানে নেওয়ার মতো না, কোনো ভদ্রলোকের পক্ষে সম্ভব না। আমি আলোচনা আপনার কাছে আসবো ফুয়াদ ভাই। আজকে বিডিআর এর এই তদন্ত কমিশনের রিপোর্টে একটা কথা বলা হয়েছে যে ডাল ভাত কর্মসূচি সহ অভ্যন্তরীণ নানা ক্ষোভকে কাজে লাগিয়েছিল কুশীলবরা। এই যে বিডিআরকে দিয়ে ডাল ভাত কর্মসূচি করানো বা বিভিন্ন বাহিনীকে তার পেশার বাইরে গিয়ে নানান কাজে ব্যবহার করা, এইটার সমালোচনা আসলে দীর্ঘদিন থেকেই আসলে হচ্ছিল। আগামীতে বাহিনীগুলোকে কি এগুলোর থেকে বাইরে রাখাটা খুব জরুরি না? বটেই জরুরি, এবং সেক্ষেত্রে হচ্ছে যে বাহিনীর ভিতরে যেটা হয় কি, আপনার ক্লোজ ডোর ফোর্সগুলোতে যে ক্ষোভগুলো থাকে, সেই ক্ষোভগুলোকে পাবলিকলি অ্যাড্রেস করা হয় না, অ্যাকনলেজ করা হয় না, এগুলো যে আসলে ক্ষোভ। এবং দেখবেন যে প্রতিটা ক্যান্টনমেন্টে বিভিন্ন জায়গাতে ফোরামে কিন্তু দরবার বসার কালচার আছে, সদস্যরা তাদের বিষয়গুলো নিয়ে কথা বলবেন, কমান্ডারের কাছে শেয়ার করবেন। প্রবলেম হচ্ছে, আমি এগুলো খুব ক্লোজলি জানি আর কি, যেহেতু আমি এই আর্ম ফোর্সেসের ইস্যুগুলো নিয়ে পাবলিকলি কথা বলেছি, আওয়ামী লীগের আমলে কথা বলেছি, যে প্রশ্ন করতে হইলে কমান্ডারের আগে অনুমতি লাগে, জমা দিতে হয়, প্রশ্ন জমা দিতে হয়। এখন একটা সোলজারের খাটের ভিতরে আপনার বেডবাগ পাওয়া যাচ্ছে, এখানে ইঁদুর ঘরের ভিতরে নড়াচড়া করে। এখন এই ধরনের ইস্যুসগুলো আপনার জিওসির সামনে রেজ করা যাবে না দরবারে, কারণ ইমিডিয়েট কমান্ডার বলে দিচ্ছেন যে এইসব প্রশ্ন রেজ করা যাবে না। তাহলে এই যে আপনি কৃত্রিমভাবে কোশ্চেন ভেটিং করছেন, পুলিশের ভিতরে এটা আছে যে এই যে ভেটিংগুলো করছেন, করে যেটা করছেন আপনি কিন্তু ক্ষোভটাকে অ্যাড্রেস করছেন না। তখন যেটা হচ্ছে, এই ক্ষোভগুলো যখন জমতে থাকে বিভিন্ন ফোর্সের ভিতরে, তখন এটাকে ভেন্টিলেট করবার সুযোগ যেই ফোরাম থেকে আসবে, তখন কিন্তু সেই ফোর্সটা ওই ভেন্টিলেশনের পক্ষে চলে যাবে। এটাই হচ্ছে বাতাসের বৈশিষ্ট্য। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে পাবলিক, আমাদের যে ইনস্টিটিউশনাল ফোর্সগুলো আছে, সেখানে খোলামেলা এই কথাগুলো বলার সুযোগ করে দেওয়া দরবার। এবং দেখেন, এটার উল্টা এক্সাম্পলটা দেই, হাসিনার একেবারে আপনার পতন যুগের যে শেষের দিকে যে দুইটা দরবার হলো, বর্তমান চিফ যাদেরকে ডাকলেন, উনি কিন্তু জুনিয়র অফিসারদেরকে কথা বলতে দিয়েছিলেন সেদিন। সিনিয়ররা কিন্তু অনেকেই কথা বলতে দিতে চাচ্ছিল না, জুনিয়রদেরকে থামাই দিতে চাচ্ছিল। এবং পরবর্তীতে আমরা যেটা শুনেছি, জুনিয়রদের কথার উপরে ভিত্তি করে কিন্তু উনি মতামত জাজ করে ফেলছেন যে আপনি যদি এখন কোনো ডিসিশন মিলিটারি স্টাইলে চাপিয়ে দেন, এইটা জুনিয়র কমান্ড মানবে না, এখানে রেবেলিয়ন হয়ে যাবে, বিভিন্ন ক্যান্টনমেন্টে বিদ্রোহ হবে, ক্যাওস লেগে যাবে। এবং উনি তখন পলিটিক্যালি কারেক্ট ডিসিশন নিয়েছেন যে দিস ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন, যে আমরা আর গোলাগুলিতে যাব না, আমরা নিজেদের মানুষের উপরে আর গুলি করব না। তাহলে দেখেন, দুইটা ডিফারেন্ট টাইপের এক্সাম্পল, যে একই ফোর্সের ভিতরে আপনি যখন আপনি ক্ষোভকে সাপ্রেস করে রাখবেন, এইটা শত্রুরা ব্যবহার করবে।
আবার যখন ক্ষোভটাকে আপনি ইনসাফের সাথে, ন্যায্যতার সাথে ভেন্টিলেট করতে দেবেন, এইটা হিস্টোরিক্যালি একটা কারেক্ট পলিটিক্যাল ডিসিশন হবে। তো সেই জায়গাতে বিডিআর এর ইস্যুটা আছে। এর বাইরে হচ্ছে যে আপনি দেখেন যে 111-এর সরকার, 111-এর প্রশাসন, 111-এর ইলেকশন কমিশন, শেখ হাসিনা সবাই মিলেই তো ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং করেছে। আপনি প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স যদি পড়েন, আপনি দেখবেন এক্স্যাক্টলি সেখানে শামীম ওসমানের কথা বলা আছে, ফেব্রুয়ারিতে হাসিনার সাথে এবং মইনুল আহমদের এবং ইয়ের সাথে, ইন্ডিয়ান এজেন্সির সাথে মিটিংয়ের কথা বলা আছে। 2008-এর ফেব্রুয়ারিতেই সিদ্ধান্ত হয়ে গেছে হাসিনা ক্ষমতায় আসবে। বিএনপি জামাতকে নির্বাচন থেকে কিভাবে সিস্টেম্যাটিকলি ইঞ্জিনিয়ারিং করে বাইরে রাখা যাবে সেটা করেছে। নির্বাচন কমিশন সাকসেসফুলি 88টা আসনে আপনার ডিমার্কেশন করে দেয়, নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ করে, যার ভিত্তিতে 133 থেকে 138টা আসনের রেজাল্ট এদিক সেদিক হয়ে যায়। এবং আমি আমার এলাকাতেও দেখেছি যে একটা দুইটা ইউনিয়নকে যদি আপনি সিম্পলি রিঅর্গানাইজ করেন, তাহলেই দেখবেন যে অন্য একটা দলকে জেতায় ফেলা সম্ভব। তো সেই কাজগুলো অত্যন্ত সিস্টেম্যাটিকলি করেছে। তো সেইটা রিয়েলিটিকে সেটা রিওয়ার্ড দিতে হবে, তো যে আমি তোমাকে ক্ষমতায় আনছি, তো আমার চাওয়াটা কি, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সভরেন ফোর্সগুলোকে দুর্বল করে দেওয়া। এবং বিডিআর হচ্ছে তখন এটা এমন একটা জায়গা যেখানে আমাদের আর্ম ফোর্সেসের সবার রিপ্রেজেন্টেশন থাকে সেই জায়গাগুলোতে, এবং ইনক্লুডিং বিডিআর ইটসেলফ। তো সেই জায়গাতে ক্ষোভটাকে কাজে লাগিয়েছে, আমার সভরেন ফোর্সকে দুর্বল করেছে, এবং এর পুরো লিডারশিপে ছিল হচ্ছে হাসিনার সাথে ক্ষমতায় আসবার যে দায়, যেই ওয়াদা সে করে আসছে প্রণব মুখার্জির কাছে, সেটা সাকসেসফুলি প্লে আউট করেছে। আমরা যারা এই কথাগুলো গত 2-3 বছর থেকে আওয়ামী রেজিমেই বলেছি, তখন কিন্তু আমাদেরকে কনস্পিরেসি থিওরি, এইটা সেইটা, এটা সম্ভব না, এই ইন্ডিয়ান ইনভলভমেন্ট কিভাবে থাকবে না থাকবে, মইনুল আহমদের মতো একটা মানে ঘোরামুইন এই যে ক্রিমিনালি বাটপারিগুলো করেছে, এবং তার এভিডেন্সের মধ্য দিয়ে সেটা আজকে আবার প্রমাণিত হয়েছে যে হি ওয়াজ পার্ট অফ দ্য গ্যাং। এবং আমরা দেখবেন যে আরেকটা জিনিস আমরা বারবার বলেছি, বাংলা আউটলুক, ইংলিশ আউটলুকে একটা ইন্টারভিউ দিয়েছিল লেফটেন্যান্ট জেনারেল মইনুল, আওয়ামী লীগের আমলে ক্রিমিনাল জেনারেল ছিল, পরবর্তীতে বিজিবির চিফ হয়েছিলেন। না, চিফ হয় নাই, সেকেন্ড ম্যান ছিল, চিফ হতে পারে নাই, তাকে চিফ করে নাই। তো না, মানে বিজিবির চিফ হয়েছিল, রাইট। বিডিআর এর মানে জেনারেল শাকিলের পরে ইমিডিয়েট পরের যিনি চিফ, বিদ্রোহের পরে, তার কিন্তু ইন্টারভিউতে পরিষ্কারভাবে ইঙ্গিতগুলো পরে আসছে। গত 2-3 বছর আগে উনি আউটলুকের সাথে ইন্টারভিউ দিয়েছেন, এবং উনি তখন পরিষ্কারভাবে, পারহ্যাপস মরার বয়স হয়েছে, আউট অফ গিল্ট উনি কথাগুলো বলেছেন যে এখানে ভিনদেশি চক্রান্ত ছিল, আওয়ামী লেসপেন্সার গোষ্ঠীর ব্যাপার ছিল, সেনাবাহিনীকে মুভ করতে দেওয়া হয় নাই, এবং এর মধ্য দিয়ে যেটা হয়েছে যে ভারতীয় এজেন্ডা পুরোপুরি বাস্তবায়ন আমাদের উপরে বাস্তবায়ন করেছে। একটা বিষয় যে বিজিবিতে বা তৎকালীন বিডিআর এ কিন্তু আসলে অফিসার যারা, এরা সবাই সেনাবাহিনীর, নিজ বাহিনীর অফিসারদেরকে এইভাবে ব্রুটালি কিল করা হলো, সেখানে সেনাবাহিনী কোনো আসলে সে ছিল না। না, ওইটা তো আপনি যদি সোল্ড আউট হয়ে যান, মানে যার যার জায়গাগুলো থেকে দেখেন যে একটা হচ্ছে আর্ম ফোর্সেসের কমান্ডারকে, কাগজপত্রে কমান্ডার হইলেও প্রেসিডেন্ট, কিন্তু আসলে নির্বাহী কমান্ডার তো আসলে প্রধানমন্ত্রী। যেহেতু এটা একটা হাইলি ডিসিপ্লিন ফোর্স, আপনি আসলে ইদার অপশন হচ্ছে আপনাকে ইন হাউস বিদ্রোহ করতে হবে, অথবা চেইন অফ কমান্ড মানতে হবে হুকুমের জন্য। এবং বারবার কিন্তু মিলিটারি অফিসাররা কিন্তু বারবার রিকোয়েস্ট করেছে যে আমাদের প্যারাট্রুপার রেডি, আমাদের এলিট ফোর্স রেডি, আপনি শুধু ডিপ্লয় করবার জন্য বলেন। ট্যাঙ্ক ডিপ্লয় করা হয়েছে, চারপাশে চলে আসছে, হেলিকপ্টার রেডি করা আছে মিলিটারি স্টাইলে। এবং আপনার মনে থাকার কথা 95 অথবা 96-তে সময় বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় শফিপুরে, গাজীপুরে কিন্তু আনসার বিদ্রোহ হয়েছিল, এবং 6 ঘন্টার ভিতরে বেগম জিয়া মিলিটারি ডিপ্লয় করায় কিন্তু পুরো বিদ্রোহ দমন করে ফেলেছেন। তাহলে সেইটা 3 দিনে কেন হয় নাই, 2 দিনে কেন হয় নাই? আমাদের মুক্তিযুদ্ধেও এই 57 জন অফিসার মারা যায় নাই। শুধু তাই না, পৃথিবীর কোথাও যুদ্ধের ইতিহাসে একটা সিঙ্গেল ওয়ারে এত পরিমাণ মিলিটারি অফিসার মারা যায় না। অতএব এই লেভেলের ম্যাসাকার এবং কার্নেজ আমাদের উপরে চাপিয়ে দিয়েছে এই দিল্লির গোলামরা। অতএব সেই জায়গায় আমরা রিপোর্টকে স্বাগত জানাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এটা পাবলিক করে দেওয়ার জন্য, যেন এটা ওয়েল ডকুমেন্টেড হয়, দেশের মানুষ আসলে জানতে পারে যে কে কি বলে। এখন আসলে সরকার কি করবে? আমি যদি ফয়েজ আপনার কাছে জানতে চাই যে বিডিআর হত্যা মামলা নিয়ে একটা হত্যা মামলা চলছে, একটা বিদ্রোহের মামলা চলছে, এবং সেটা আগের তদন্ত অনুযায়ী এই রিপোর্টের পরে আসলে সরকার ওই মামলাগুলো কি চালাবে, না নতুন করে মামলা আসলে হবে? কারণ যাদের নাম এসেছে তাদেরকেও তো এখন আসামি করা প্রয়োজন। জি, আপনি ঠিকই বলেছেন। প্রথম কথা হচ্ছে যে প্রতিবেদনটা তো আজকেই জমা হলো,
এখানে বেশ কিছু রিকমেন্ডেশনস কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন সেটা নিয়ে সরকারের সংশ্লিষ্ট যারা মিনিস্ট্রির অফিসিয়াল রয়েছেন বা বিভিন্ন দপ্তরের এবং উপদেষ্টা পরিষদে নানান পরিসরে এটা নিয়ে আলোচনার বিষয় রয়েছে, তার প্রেক্ষিতেই প্রয়োজনীয় ব্যবস্থাটা নেওয়া হবে। বেটার আমি আপনাকে দু চারটা ইনসাইটস বলি, হ্যাঁ, রিপোর্টের জায়গা থেকে। আপনি যেটা প্রশ্ন ফুয়াদ ভাইকে ইনফ্যাক্ট করছিলেন যে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে সেখানে হত্যা করা হচ্ছে, সেনাবাহিনী নিষ্ক্রিয় কেন ছিল? সেনাবাহিনী কিন্তু নিষ্ক্রিয় ছিল না। সেনাবাহিনীর যারা মাঠে ছিলেন, প্রস্তুতি নিয়েছিলেন, তারা বারবার রিকোয়েস্ট করছিলেন তারা ভিতরে যেতে চান, কিন্তু অর্ডার আসেনি। এই অর্ডারটার প্রেক্ষাপটটা একটু বলি, খুব ইন্টারেস্টিং, খেয়াল করবেন। এটা মানে আপনি পুরো ঘটনাটা মানে সৌভাগ্যক্রমে যখন এই কমিশনের সদস্যরা এই রিপোর্টের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টাকে ব্রিফ করছিলেন, সে সময় আমি ওখানে উপস্থিত থাকার কারণে অনেকগুলি বিষয় আমি নিজে শুনেছি, সেই জায়গা থেকে বলা। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেখানে থাকতেন সেটা হচ্ছে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, এখন যেখানে প্রধান উপদেষ্টা থাকেন। এই যমুনাতে 3 বাহিনীর প্রধানই ছিলেন। সে সময় জেনারেল তারেক সিদ্দিকীর কিন্তু কোনো ভূমিকা ছিল না, তিনি তখনও শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হননি। কিন্তু সে সময় এটা তদন্তে প্রমাণ হয়েছে যে সে সময় তারেক সিদ্দিকী একটা প্যারালাল কমান্ড গড়ে তুলেছিলেন সেনাবাহিনীতে। কি করবেন না করবেন, কি হবে না, এত অল্প সময়ের ভিতরেই এই সিদ্ধান্তগুলি আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল খুব সম্ভবত 7 জানুয়ারি, এত অল্প সময়ের মধ্যেই প্যারালাল একটা কমান্ড গড়ে তুলেছিলেন, তার কমান্ডেই সবকিছু চলতো। এবং 3 বাহিনীর প্রধানরাই তারা নিষ্ক্রিয় ভূমিকা ছিলেন তখন। তাদের বাহিনীর তারা যেই সোলজাররা অপারেশনে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিল তাদেরকে যেতে দেওয়া হয়নি। ইভেন সন্ধ্যাবেলায় আপনি যেটা মেনশন করছিলেন যে দিনের বিকেলের দিকে সম্ভবত, এটা মানে সময়টা আমার নিজেরও মনে আছে, আমি কাছেই ছিলাম, আমার বাসা পিলখানার পাশেই ছিল তখন। আওয়ামী লীগের জিগাতলা এলাকার ছাত্রলীগ যুবলীগের কর্মীরা, অল্প কয়েকজন কর্মী, 20 থেকে 25 জন, তারা মিছিল নিয়ে গেছে। এই মিছিল দেখার সুযোগ আমার নিজের হয়েছে, আমি উইটনেস তো গেছে এবং 2 শতাধিক লোক সেখান থেকে বেরিয়ে এসেছে। ধারণা করা হয় কিলাররা ওই মিছিলের সঙ্গে বেরিয়ে আসে এবং এই যে মির্জা আজম, নানক, শেখ ফজলেনুর তাপস, তিনি ঢাকা 10-এর সংসদ সদস্য ছিলেন সে সময়, অর্থাৎ এই পিলখানা এলাকাটা যেই নির্বাচনী এলাকার মধ্যে পড়ে। হি ওয়াজ দ্য মানে মেইন প্রিন্সিপাল আপনার অ্যাক্টর, যে পুরো বিষয়টাকে সমন্বয় করেছে এই পুরো পরিকল্পনাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে। ইভেন আপনার খেয়াল থাকবে নিশ্চয়ই যে এই যমুনাতেই বিদ্রোহের সঙ্গে, তখন সোকল বিদ্রোহ, এর সঙ্গে জড়িত কিছু জওয়ান আপনার বিডিআরের প্রতিনিধি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, বৈঠক করেছিলেন। সেই বৈঠকে কারা এসেছিলেন তাদের আপনি খুব স্বাভাবিক, এই জায়গায় যারাই প্রবেশ করেন এর সব ডেটা কিন্তু সংরক্ষিত থাকে, কিন্তু ওই বৈঠকের এই ডেটাগুলি সংরক্ষণ করা হয়নি। সেখানে কারা গিয়েছিলেন, কজন গিয়েছিলেন, সেগুলি পুরো জিনিসটা পরিষ্কার নয়। এবং পরবর্তীতে যখন সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বসেছিলেন, সে সময় সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের যেই ক্ষোভ দেখিয়েছেন এটা নিয়ে, সেই ক্ষোভ দেখানো কর্মকর্তাদের প্রত্যেকের বিরুদ্ধে ভয়াবহতম জঘন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাদের অনেককেই আসামি করা হয়েছিল একটি সাজানো মামলা। আপনার মনে থাকবে যে দৈনিক বাংলা একটা এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা সাজিয়ে একটা মামলা করা হয়েছে। সেই মামলায় এই কর্মকর্তাদেরকে আসামি করে তাদেরকে জেলে দেওয়া হয়েছে। ইভেন এই ঘটনায় যারা প্রতিবাদ করেছে তাদের মধ্যে একজন সেনা কর্মকর্তাকে জঙ্গি বানিয়ে, জঙ্গি দেখানো হয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে হত্যার পর তার স্ত্রীকে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে 1 বছরের বাচ্চা সহ, তাদেরকেও 5 বছরের মতো বেআইনিভাবে বন্দী করে রাখা হয়েছিল। এই টোটাল বিষয়টার ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা রেখেছে তারা হচ্ছে শেখ হাসিনা, তৎকালীন আর্মি চিফ, এবং তারেক সিদ্দিকী সহ তৎকালীন ডিজিএফআই এর যিনি চিফ ছিলেন আকবর, ওনারা বড় ধরনের ভূমিকা রেখেছিলেন। সুতরাং আপনি যদি এই জায়গাটাকে এভাবে বিশ্লেষণ করেন যে আমরা মানে এটা ধারণা করা খুব মুশকিল যে এটা কত বড় পরিকল্পিত একটা ঘটনা, দীর্ঘদিন থেকে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিছু প্লেয়ারকে বেছে নেওয়া, একটি ইলেকশনের মানে আমি ইলেকটোরাল কু, তার মধ্য দিয়ে তার যাকে দিয়ে এটা বাস্তবায়ন করবে তাকে ক্ষমতায় বসানো। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ফাইন্ডিংসে বেরিয়ে এসেছে যে 26 এবং 27 ফেব্রুয়ারি এই সময়ে আমাদের ইমিগ্রেশনের যে ইমিগ্রেশনের রেকর্ড দেখাচ্ছে সেখানে 1221 জন বিদেশি নাগরিক, পার্টিকুলারলি একটি দেশের সঙ্গে তাদের যার নাগরিকত্বের সম্পৃক্ততা, তারা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের মধ্যে অনেক নাগরিকের আর ফেরত যাওয়ার কোনো রেকর্ড কোথাও সংরক্ষিত নেই।
তার মানে বুঝতে পারছেন যে কি কি কায়দায় হয়েছে। একজন আর্মি অফিসার তখন মেসেজ দিয়েছিলেন যে এরকম একটি ফ্লাইটের কথা উনি বলছিলেন যে ওই ফ্লাইটে কিছু খুনি পালিয়ে যাচ্ছে, ওই ফ্লাইটটিকে চেক করতে দেওয়া হয়নি। তার মানে আপনি কারা কারা কোন কোন জায়গায় কি কি সম্ভাব্য ঘটনা ঘটতে পারে, সন্ধ্যাবেলায় পুরো পিলখানা জুড়ে বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, ব্ল্যাকআউট করে দেওয়া হলো। সুতরাং এটা একটা সাদা চোখে এই ঘটনার কনসিকুয়েন্সেসগুলি আমরা যদি বিশ্লেষণ করার কিছু নেই, একটার পর একটা যদি বসাই, এটা পরিষ্কার, এটা দীর্ঘ পরিকল্পনার মধ্য দিয়ে হয়েছে। কিন্তু আমাদেরকে কি হয়েছে, গত 16 বছর ধরে এই জিনিসের যেমন নানান আলামত, নানান সাক্ষী, রিভার্স অ্যাঙ্গেলে তদন্ত করে সেটার আসলে বিচার হচ্ছে। এক্স্যাক্টলি। এখন আপনার যেটা প্রথম প্রশ্ন যে কি করা হবে, সেই জায়গা থেকে ডেফিনেটলি আপনি প্রথম কথা হচ্ছে একটা ঘটনা ঘটেছে, আমরা তো এর প্রকৃত কারণ, আমরা এর প্রকৃত যারা এর বিহাইন্ডে যারা মূল প্লেয়ার তাদের সম্পর্কে এতদিন জানতাম না, বা সোসাইটিতে নানান ধরনের স্পেকুলেশন ছিল, যেটা ফুয়াদ ভাই বলছিলেন যে ফজলেনুর তাপসের বিষয়ে পিলখানার ঘটনায় বহুবার নাম এসেছে। সারা খাতুন, আপনি খেয়াল করুন একবার যে পিলখানায় এই যে জওয়ানরা সে সময় এই যে অপারেশন ডালভাত, এই ডালভাত কর্মসূচির ক্ষেত্রে তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল, নানান ইস্যু নিয়েছিল। তারা লিফলেট করেছে 1 সপ্তাহ আগেও, সেই লিফলেটে তারা নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য ছিল। এটা কিন্তু সে সময়কার কিছু কর্মকর্তারা জানতেন। এত কিছু জানার পরেও তারা কিন্তু ওই সপ্তাহটা আয়োজন করলেন। হ্যাঁ, তো ওই সপ্তাহ আয়োজন করে সেখানে এই ধরনের ঘটনা ঘটলো। এবং যেটা সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, আমাদের সেনাবাহিনীর এমন এমন কর্মকর্তা ওখানে মারা গেছেন যারা বাংলাদেশের সেরা কমান্ডার ছিলেন। তারা মানে যারা এক্সপার্ট এই কমিশনে যারা ছিলেন তারা বলছেন যে এই কমান্ডাররা নিজেরাই যথেষ্ট তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু তারা বারবার নির্দেশের অপেক্ষা করছিলেন, তারা নির্দেশনা চাচ্ছিলেন সেখানে তারা কোনো অ্যাক্ট করবেন কিনা, তাদেরকে সেখানে থামিয়ে রাখা হয়েছিল। ইভেন যখন এই সন্ধ্যাবেলায় একজন সেনা কর্মকর্তার স্ত্রী সম্ভবত একজন সেনা কর্মকর্তা বলছিলেন যে তিনি একটা গাড়ি অ্যাম্বুলেন্সে যেতে দেখছিলেন, সেখানে ওই অ্যাম্বুলেন্সটাকে আটকালেন এবং দরজা খুললেন, ওনার স্ত্রীকে খুঁজে পাচ্ছিলেন না সম্ভবত এরকম। তখন দেখলো যে ওখানে সব বাইরের লোক, তাদেরকে চেনেন না, তারা অ্যাম্বুলেন্সে করে বেরিয়ে যাচ্ছে। এই যে একটা টোটাল আয়োজন কমপ্লিট করে আমাদের সেনাবাহিনীকে এবং আমাদের একটা সীমান্তরক্ষী বাহিনীকে ভয়াবহভাবে দুর্বল করে দিল। তো এইটাতে রিকমেন্ডেশনের মধ্যে একটা বড় রিকমেন্ডেশন হচ্ছে কমিশন দেখছে যে দল হিসেবে আওয়ামী লীগ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য ওনারা রিকমেন্ডেশন দিয়েছেন। এটা এখন সরকার সিদ্ধান্ত নেওয়ার বিষয়, সিদ্ধান্ত নেবে। আমি একটু অধ্যাপক আসিফ আপনার কাছে জানতে চাই যে এতদিন ধরে আসলে যে বিচারটা হলো, অনেক বিডিআর জওয়ান আসলে মারাও গিয়েছেন, অনেকের জেলও হয়ে গেছে, অনেকেই তো আসলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হলো, তাদের জন্য কি আসলে রাষ্ট্র থেকে ক্ষমা চাওয়া উচিত কিনা, বা যারা দোষী তাদেরকে কি বিচারের আওতায় আনা সম্ভব হবে? এদের অধিকাংশই কিন্তু এখন দেশের বাইরে। না, আমার তো মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ যে কথাটা একটু আগে বললেন, যে এই যে আমরা যে তদন্ত, আমরা যে কমিশনের রিপোর্টটা দেখলাম, এটা তো দুইটা দিক হচ্ছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। প্রথমত হচ্ছে কি, আমরা যে জিনিসপত্রগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কথা বলছিলাম, বা যে জিনিসপত্রগুলোর একটা পারসেপশন ছিল, সেটা একটা ভ্যালিডেশন পাওয়ার একটা অপরচুনিটি হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে। যে জিনিসপত্রগুলো কমিশনের রিপোর্টটা, আই হোপ দ্যাট এটা হচ্ছে গিয়ে পাবলিক করা হবে, যার ফলে হচ্ছে গিয়ে যে এভিডেন্স যা আছে সেই জিনিসপত্রগুলো নিয়ে উই নিড টু হ্যাভ আ ভেরি গুড ডিসকাশন, এবং যার ফলে হচ্ছে গিয়ে এইটার একটা খুব পরিষ্কার একটা গ্রহণযোগ্যতা, বা এইটার নিয়ে আমাদের হচ্ছে আর যেন কোনো সন্দেহ না থাকে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এইটার ফলশ্রুতিতে ফলে যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত জানতাম, কিন্তু কেন হয়েছে, কিভাবে হয়েছে, কারা জড়িত ছিলেন, এটা শুধুমাত্র একটা পাবলিক পারসেপশনের জায়গায় ছিল, সেটা হচ্ছে গিয়ে পরিষ্কার হচ্ছে। তার মানে হচ্ছে আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করার একটা গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে গিয়ে আমরা যেতে পেরেছি। এবং যদি আমি এই প্রবলেমটা আইডেন্টিফাই করার এই জায়গাটায় আসি, দ্যাট মিনস আমরা দেখেছি যে বিগত সরকারও তো একটা বিচারের নামে একটা কিছু হচ্ছে গিয়ে তারা চালানোর চেষ্টা করেছে। তাহলে আমি জাস্ট আপনাকে একটু যোগ করি, বিচারের নামে এমন বহু মানুষকে হত্যা করা হয়েছে যারা এই ঘটনার মূল সাক্ষী হতে পারত। আমি জাস্ট একটা নাম বলতে চাই, নাসিরউদ্দিন পিন্টু ভাইকে যেভাবে মানে এই বিষয়টা কতখানি নির্যাতন, মানে ভয়াবহ, এটা পাবলিক হওয়া তো সময়ের দাবি, এই পরিবারগুলোর এটা অধিকার। অ্যাবসলিউটলি, মানে আমি ওটাই বলছিলাম যে ওইটা জানানো, এবং একই সাথে তাহলে ওই যে ঘটনাটাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে গত সরকার ইউজ করে, বেসিক্যালি যে প্রশ্নটা আপনি আপনাকে করেছিলেন
যে আপনি হচ্ছে গিয়ে একটা ফ্যাসিবাদী আধিপত্যবাদী রাষ্ট্র তৈরি করার যে ফাউন্ডেশনটা যেটা তৈরি করলেন সেটা সম্পূর্ণরূপে আনার্থ করা, সেটা সম্পূর্ণরূপে বোঝার করা, এবং সেইটার ফলশ্রুতিতে যেই ব্যক্তিবর্গ, যেই পরিবারবর্গ, যেই রাজনৈতিক দল যারা হচ্ছে গিয়ে এইটার ফলভোগ করেছেন তাদেরকে আমরা কিভাবে কম্পেনসেট করতে পারি সেটা নিশ্চিত করা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র অবশ্যই, আমার ধারণা হচ্ছে গিয়ে সেই পদক্ষেপটা নেবে, কারণ যেটা বললাম এটা একটা। সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে এই রিপোর্টটা বা এই কমিশনের সেটার কনসিকুয়েন্সটা কি। একটা কনসিকুয়েন্স হচ্ছে আমি জানার পরে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রিভেন্ট করার জন্য আমি কি করতে পারি। সেকেন্ড যে পয়েন্টটা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে পয়েন্টটা উনি বললেন এবং যেটা আজকে রিপোর্টে বারবারও এসেছে, দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব এখানে আছে কি নাই। কারণ দল হিসেবে আমরা জানি যে আওয়ামী লীগের কার্যক্রম সাসপেন্ডেড থাকার একটা বিষয় আছে। এখন যেহেতু একটা কমিশনের রিপোর্ট এই জিনিসটা এসেছে, আমার ধারণা এই ব্যাপারটা আবারও গুরুত্ব পাবে এবং আমরা দল হিসেবে আওয়ামী লীগের বিচারের যে জায়গাটার কথা বলেছি সেই জায়গাটা হচ্ছে গিয়ে আবারও সামনে চলে আসবে। সো এইটা একটা খুব ইম্পর্টেন্ট এবং এটার একটা সিগনিফিক্যান্ট কনসিকুয়েন্স আপনার পুরো পলিটিক্যাল ডোমেইনই আছে। যদি হচ্ছে কি এটাকে পিক করে কোনো রাজনৈতিক দল বা ইভেন ইন্টারিম সরকারও, যদি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারও যদি এই রেকমেন্ডেশনটা বা এই জায়গাটাকে পিক করে, তাহলে এইটা ভবিষ্যতের যে রাজনৈতিক যে ডাইমেনশনটা, আওয়ামী লীগের অবস্থান, আওয়ামী লীগের পজিশন, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস, কারণ এই দল হিসেবে শব্দটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা এখন তখন শুধুমাত্র আপনার হচ্ছে গিয়ে ব্যক্তি বা নেতা এই পর্যায়ে চলে যাচ্ছে না, এটা দলীয় সিদ্ধান্তের জায়গায়ও চলে যাচ্ছে। সো ওই দলের ব্যাপারে যে কথাবার্তাগুলো আছে সেইগুলোকে আবারও আলোচনায় আসার আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার তো ওই পরিমাণ সময় হয়তো থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত, ওই পরবর্তী সরকার এই ব্যাপারে আসলে ব্যবস্থা নেওয়া উচিত, সরকারের জন্য একটা মানে একটা পথ খুলে দিল। না, এটা তো একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি হলো, হয়তো এই সরকারি উদ্যোগটা শুরু করতে পারবে। বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, কিংবা অভিযোগ গঠন করা। এখানে আপনি খেয়াল করুন, আপনি হয়তো আপনারা জানতে পারবেন এখানে ডজন ডজন আওয়ামী লীগের নেতা জড়িত ছিল, ডজন ডজন। ইভেন শেষ বেলায় তো মিছিলের সময় কর্মীদেরকেও, অঙ্গ সংগঠনকে সম্পৃক্ত করে ফেলা হলো। সুতরাং এখানে দল হিসেবে যে আওয়ামী লীগের একটা বড় দায়, এর যদি আপনি ব্যাকগ্রাউন্ডে যান তাহলে সেই দায়টা শুরু হয় আরও আগে থেকে, নির্বাচনের আগে থেকে। 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের আগে থেকে পুরো পরিকল্পনার সঙ্গে আওয়ামী লীগ এই যে বিডিআর হত্যাযজ্ঞ, এটার ইভেন্ট ম্যানেজার হিসেবে আসলে কাজ করে। আমার খালি পুরো জিনিসটা একটা এক্সপেকটেশন, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজে কমিশনের যে রিপোর্টটা সেটা পাবলিক, অ্যান্ড আই হোপ দ্যাট এভিডেন্স বা হচ্ছে গিয়ে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো ভেরিফাই করে সব কিছু আছে, কারণ এইটা আমাদের ভবিষ্যতের রাজনীতিক যে ডিরেকশন, শুধু রাজনীতিক না, বাহিনীগুলোর জন্য এটা আসলে আমি তো বললাম ওইটা তো হচ্ছে একটা জিনিস, আরেকটা হচ্ছে গিয়ে পলিটিক্যাল ডাইমেনশনটা। সো এইখানে যেন হচ্ছে কি আমরা খুব পরিষ্কার থাকি, আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। হাবিব আপা, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। রাজনীতিটা নিয়ে আপনি এর আগে কথা বলছিলেন। এই নির্বাচন নিয়ে আজকে নির্বাচন কমিশনে একটা আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভোটের অনুকূলে রয়েছে। নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন যে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নির্বাচনের জন্য। আজকে আমরা খুলনায় একটা ঘটনা দেখলাম যে আদালতে এসে 2 জনকে গুলি করে হত্যা করা হয়। তো এইটা নিয়ে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবার ভিতরে একটা শঙ্কা রয়েছে। আপনারা বারবার নির্বাচনের কথা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি আপনাদের মধ্যে কোনো শঙ্কা নেই? সবার মধ্যেই আছে, দেশ জুড়েই আছে, এটা প্রতিটা মানুষেরই শঙ্কা। কিন্তু নির্বাচনটা তো আপনার জরুরি। এটা যত দিন যাবে, নির্বাচন যত ঘনিয়ে আসতে থাকবে, খুব স্বাভাবিকভাবেই এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা বা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা সফলভাবে মোটামুটিভাবে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে যেতে পারেন, এটা কিন্তু মানে তার আলটিমেটলি তার এই হোল জার্নিটাকে তিনি অনেক কাজ করেছেন, টুকটুক টুকটুক করে, কিন্তু খারাপ না। অনেক কিছু হয়তো এখন চোখে পড়ছে না, অনেক ক্যাউজের জন্য বহু কিছু তারা সত্যিকার অর্থে মানে অ্যাটলিস্ট পেভমেন্টটা করে দিয়ে যাচ্ছেন। এই জায়গাটায় এটা কিন্তু একটা বর্ণাঢ্য সাফল্যের পালক। হ্যাঁ, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাফল্য কিন্তু অনেকেই চাইছে না। তাদের অসংখ্য গ্রুপের মধ্যে একটা হচ্ছে যারা এই মুহূর্তে সুবিধাভোগী, এর বাইরে আছে আপনার ভেতর থেকে এবং বাইরে থেকে বেশ কিছু চাপ।
যত সময় ঘনিয়ে আসবে নির্বাচনে নানা ধরনের অকারেন্সের সম্ভাবনা তত বাড়বে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো কালেই 100-এ 100 ছিল না, কাজে ওই রকম মানে একটা মানে কি বলবো, এটা একেবারে অবিশ্বাস্য ধরনের একটা ফেয়ারিটেল বাস্তবতা আমাদের বোধহয় টেনে আনার চেষ্টা করার প্রয়োজন নাই। মোটামুটিভাবে রাজনৈতিক দলগুলো যদি তাদের দায়িত্বের প্রতি এবং দেশের প্রতি দায়বদ্ধতাটা মাথায় রেখে তারা যদি নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে, নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন যদি সম্পূর্ণভাবে তাদের উপরে অর্পিত দায়িত্ব এবং ক্ষমতা, শুধু দায়িত্ব দিয়ে দিলেন কাঁধে দিয়ে ডিসির অ্যাসিস্ট্যান্ট করে দিলেন আপনি নির্বাচন কমিশনের একজন কর্মকর্তাকে, যাদের হওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের টুল, তারা যখন নির্বাচন পরিচালনা করতে থাকবে তখন আপনার রেজাল্ট বাঞ্ছনীয় হওয়ার সম্ভাবনাটা কম। আপনি নির্বাচনে যখন খারাপ করছেন, আপনি কমপ্লেন করতে চলে আসছেন নির্বাচন কমিশনারের কাছে, আর আপনি যখন নির্বাচন পরিচালনা করছেন তখন জনপ্রশাসনকে দিয়ে চালাচ্ছেন, ওটা প্রধান তারা। এই জায়গাটায় কিছু আমাদের এম্পাওয়ারমেন্ট হয়তো 100% পারবো না, বাট আমাদের এটাও একটা প্রধান দায়িত্ব নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে বোধ দায়িত্ব এবং ক্ষমতা নিশ্চিত করা। এটা রাজনৈতিক দলগুলো তো বটেই, এটার অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা বড় ধরনের সদিচ্ছা লাগবে। এখানেও কিছু বাধা আসবে জনপ্রশাসন থেকে, বাধা আসবে সেই সব অংশগুলো থেকে, মানে আমাদের রাষ্ট্রের যে কাঠামোগত স্ট্রাকচারাল যে জায়গাগুলো আছে সেখানে তো ভাই একটা খুব বড় অংশ আছেই যে সরকারের এফোর্টগুলো ফেল করুক, তার তো একটা প্রচেষ্টা সবসময় আমরা দেখেছি। আমরা প্রত্যাশা করি সেই অংশটা কারা? সেই অংশ সেই সময় সুবিধাভোগীরা, সেই অংশ তাদের রেখে যাওয়া সোলজাররা সব জায়গাতেই তো আছে। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বিসিএস ক্যাডার থেকে শুরু করে জনপ্রশাসনের মানে ঘষে বলি, ইভেন বিচার বিভাগও আপনার কারা এটা থেকে মুক্ত? হ্যাঁ, তারা হয়তো এখন সবাই মানে ডিসিশন মেকিং পজিশনে নাই, কিন্তু আপনি সব জায়গায় ছোট ছোট অল্প করে যদি মানে ছত্রাক ধরে যায় তাহলে যেটা হচ্ছে পুরোটাই তো আসলে এক ধরনের রোগাক্রান্ত হয়ে পড়ে। এটা তো আমার নিজের মনে হয় নিজেদের মধ্যে ঐক্য টিকিয়ে রাখা, সরকারকে সর্বত সহযোগিতা দেওয়া এবং সরকারের পক্ষ থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং এবং যেটাকে বলে ডায়ালগ, এটাকে স্ট্রঙ্গার রেখে নির্বাচনটাকে পার করতে হবে। এই নির্বাচন আপনাকে আমি আবারও বলি, অফকোর্স ওয়ান অফ দ্য বেস্ট নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, একই সাথে হাইয়েস্ট লেভেল অফ কনস্পিরেসিও এই নির্বাচনকে ঘিরেই ঘটবে। সেই সংখ্যাটাও আপনার রয়েছে। এটাই বাস্তবতা। মানে ফুয়াদ ভাই, এই যে সংস্কার নিয়ে আমরা নানান আলোচনা করলাম গত 1-1.5 বছর ধরে, শুধুমাত্র সংবিধান সংস্কার এটা ওটা নিয়ে, পুলিশ রিফর্ম নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল, কিন্তু আমরা কাঙ্ক্ষিত আসলে ফলটা পেলাম না। গত শনিবারও পুলিশ কমিশন অধ্যাদেশ ক্যাবিনেট উপস্থাপিত হয়েছিল, আসলে সেটা অনুমোদিত হয়নি। এইবার আসলে 5 আগস্টের পরে যে সুযোগটা তৈরি হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার, বিশেষ করে পুলিশের, সেই সুযোগটাকে আমরা হাতছাড়া করে ফেলছি। এটা উত্তর দেওয়ার আগে আমি একটু বিডিআর প্রসঙ্গটা একটু বলি। সেটা হচ্ছে যে আপনার এই যে কমিশন রিপোর্ট দিয়েছে, এই কমিশনের যে কাজের ফ্রেমওয়ার্ক ছিল, সেখানে ফ্রেমের ভিতরে 2 উমুতে বিচারিক যে মামলাগুলো আছে সেগুলো তারা কল ব্যাক করতে পারবেন না এবং এগুলো ইনভেস্টিগেটের আওতার বাইরে রাখা হয়েছে। আপনি হয়তো জানবেন যে 10,000-এর উপরে কিন্তু বিডিআর জওয়ানকে গ্রেফতার করা হয়েছিল, তার ভিতরে সম্ভবত 50-এর উপরে জওয়ানকে পিটিয়ে মেরে ফেলছে আপনার তদন্তের সময়, বিভিন্ন সময় রিমান্ডে নিয়ে, এবং এই নির্যাতনের বাইরে 200-র উপরে সদস্য অসুস্থতাজনিত বিভিন্ন কারণে মারা গেছেন, ফাঁসি দিয়েছেন, হ্যাঁ এরকম, অথবা আত্মহত্যা করছেন, অথবা হার্ট অ্যাটাক করে মারা গেছে, এরকম ঘটনা ঘটেছে। আমি এই বিডিআর জওয়ানদের আন্দোলনে শুরু থেকে ইনভলভ ছিলাম, তাদের ন্যায্য দাবি দেওয়ার প্রশ্নগুলো নিয়ে রাজপথে বিভিন্ন সময় কথা বলেছি, এবং আমি সারা দেশে এই বিডিআর জওয়ানদের উপরে যে জুলুমের ঘটনা দেখেছি, আপনার বেতন নাই, পেনশন নাই, বিয়ে করেছে, বিয়ের ছুটি শেষ করে মাত্র কাজে জয়েন করেছে, সেই দিনই এই ঘটনাটা ঘটেছে। এরপরে 10-15 বছর জেলে চলে গেছে, সংসার ভেঙে গেছে, ফ্যামিলি ভেঙে গেছে, বাচ্চার মুখ দেখে নাই, মানে একদম প্রপার সোশ্যাল ইনডিগনিটি বলতে যা বোঝায়, অসম্মান, মর্যাদাহীনতা, মানে এবং একটা টাবু নিয়ে এই মানুষগুলো সমাজে বেঁচে আছে। এবং এত বড় আসামির মামলা মনে হয় বাংলাদেশের হিস্ট্রিতে নাই। শুধু তাই না, এটা মানে পলিটিক্যাল হিস্ট্রিতে পারহাপস দুনিয়াতেই এরকম মামলা কয়টা আছে সেটা খুঁজে দেখতে হবে। অতএব বিডিআর জওয়ানদের ন্যায্যতার প্রশ্নটা কিন্তু বারবার আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অংশ, যে ক্রিমিনাল সেকশনটা আছে সেনাবাহিনীর আপার স্ট্রিমে, এরা এই বিষয়টাকে আলোচনাতে আনতে দেয় নাই।
এবং যখন এই ফ্রেমওয়ার্কটা দিয়েছিল সরকার, তখন কি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার বলেছি যে 2-এর উমো যে সেকশনটা আছে এটাকে ওভাররুল করে এই কমিশনকে আরও বেশি এম্পাওয়ার করা হোক এটা দেখবার জন্য। এবং দেখেন সেকেন্ড যে একটা রিপোর্ট বেরিয়েছে যে বঞ্চিত আর্ম ফোর্সেসের কর্মকর্তাদেরকে আবার ফিরায় দেওয়া সুযোগ সুবিধা, সেই প্রতিবেদনে কিন্তু আজকে আসছে। কিন্তু দুটো রিপোর্টের মধ্য দিয়ে যেটা আসছে যে বিডিআর জওয়ানরা যে এদেশের নমশূদ্র, ওরা যে অচ্ছুত, ওরা জবন, ওদের অধিকারের প্রশ্ন এই দুইটা কমিশন সিরিয়াসলি ইগনোর করেছে এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা সিভিয়ার ফেইলিয়ার যে এটা তারা অ্যাড্রেস করে নাই। অতএব এই যে মানুষগুলো শুধু জেল খেটেছে, শুধু জেল খাটে নাই, এখানে তার সম্মান, মর্যাদা, তার অনার, দেখবেন যে কোনো ডিসিপ্লিন ফোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার অনার, তার ডিগনিটির প্রশ্ন। এই ডিগনিটি বেল্ট আউট বলে আর কি, তাদের একটা শাস্তি আছে আর্ম ফোর্সেসগুলোতে যে বেল্ট নিয়ে নেয়। বেল্ট নিয়ে নেওয়াটা মনে করা হয় যে আমার অনার নিয়ে ফেলেছে। তো সেই জায়গাতে আমরা আহ্বান করতেছি অন্তর্বর্তীকালীন সরকারকে, বিডিআর জওয়ানরা যারা জেলে আছেন, এখনও সম্ভবত 500+ জওয়ান আছেন, তাদেরকে ইমিডিয়েটলি বেইল আউট করা দরকার, তাদের কম্পেনসেশন দেওয়া দরকার, তাদেরকে পুনর্বাসন করা দরকার, যেখানে অ্যাপ্রোপ্রিয়েটলি পসিবল ক্ষমা চাওয়া দরকার সরকারের পক্ষ থেকে জাতির কাছে। এবং আর্ম ফোর্সেসের যারা এই বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছেন তাদেরকে এক্সপোজ করা দরকার। এবং 111-এর সময় কিন্তু আপনার ইমিডিয়েটলি পরে 2000 নির্বাচনের 2009-10-এর শেষ দিকে সশস্ত্র বাহিনীরও কিন্তু একটা রিপোর্ট আসছিল পিলখানা গণহত্যা নিয়ে। এই রিপোর্টটা কিন্তু প্রকাশ করা হয়নি, এই রিপোর্টটা প্রকাশ করা দরকার। তাহলে দুইটা রিপোর্টের উপর ভিত্তি করে জাতি বুঝতে পারবে আসলে কি হয়েছে। এবং ওই শেখ হাসিনা যে পরে দরবারে গিয়েছিল, সেই দরবারে যারা ন্যায্য বিচার চেয়েছিল সেনা কর্মকর্তারা, তাদের উপরে 2 শতাধিক কর্মকর্তা কিন্তু ইমিডিয়েটলি আপনার সামরিক বাহিনী থেকে চ্যুত করে ফেলেছে। অতএব এই প্রত্যেকটা বিষয়কে কালেকটিভলি দেখা দরকার যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, কারণ আমার প্রত্যেকটা ফোর্স অ্যাফেক্টেড হয়েছে এটার মধ্য দিয়ে। টোটাল রাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি থ্রেটের প্রশ্ন আসছে। দ্বিতীয়ত হচ্ছে এর মধ্য দিয়ে যেটা আসছে, প্রফেসর শাহান কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণ করবার ব্যাপারে বারবার বলেছি যে সে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার হুমকি। জাতীয় নিরাপত্তার হুমকির প্রশ্নে আমরা হিস্ট্রি থেকে অসংখ্য এভিডেন্স দিয়েছি যে কিভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার 14 দলীয় গ্যাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি। এটার জন্য সবচেয়ে বড় এভিডেন্স আকারে হাজির হয়েছে আমাদের এই পিলখানা গণহত্যার রিপোর্ট। অতএব এই মুহূর্তে আইসিটিতে আওয়ামী লীগের দল আকারে বিচারের কার্যক্রম চলছে এবং সেখানে আমরা আইসিটির প্রসিকিউশন টিমকে অনুরোধ করব যে এই পিলখানা গণহত্যার যে কমিশন, এই কমিশনের রিপোর্ট যেন তারা সেখানে দাখিল করে এবং এটাই প্রমাণ করবে আগামী দশকের পর দশক উত্তর প্রজন্মের জন্য যে আওয়ামী লীগ কীভাবে বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে, সভরেন ফোর্সের ইন্টিগ্রিটি বিক্রি করে দিয়েছে। অতএব তাদের রাজনীতি নির্বাচনের প্রশ্নে কোনো সুশীল আলাপ চলবে না, এটা স্বাধীনতা বিরোধী আলাপ। কিন্তু এই বিডিআর বিদ্রোহের বিচারটা তো একটা বিশেষ ট্রাইব্যুনালে হয়েছিল, এইটা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচারটা হওয়ার সুযোগ রয়েছে কিনা আইনগত দিকে? না, সেটা দরকারও নাই, প্রয়োজনও নাই, কারণ এখন তো একটা সেপারেট বিচার চলছে আওয়ামী লীগের দল আকারে। তো দল আকারে বিচারের প্রশ্নে যেহেতু কমিশন যেহেতু বলছে যে সে আমার সভরেন ফোর্সকে ইন্টিগ্রিটি কম্প্রোমাইজ করবার জন্য রোল প্লে করেছে, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে কাজ করেছে, অতএব এইরকম একটা জাতীয় নিরাপত্তার হুমকি কোনো এন্টিটি, কোনো রাষ্ট্র যত সুশীল লোক পৃথিবীতে তাকে কাজ করতে অ্যালাউ করে না, ফাংশনাল হয় না। না, আমি করেছিলাম সেই প্রশ্নটার উত্তর আমি নেব। আমি একটু ফয়েজ আপনার কাছে জানতে চাই যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম, খুলনার ঘটনাটা আপনারা জানেন, এর আগেও ঢাকার আদালতেও কিন্তু একজনকে গুলি করে হত্যা করা হয়েছিল। এইগুলোকে আসলে সরকারের ব্যর্থতা কিনা? এবং সাথে আরেকটা জিনিস জানতে চাই যে গত শনিবার যে পুলিশ অধ্যাদেশ ক্যাবিনেটে উঠেছিল সেটা অনুমোদিত হয়নি, এই সরকারের আমলে কি এই অধ্যাদেশটা হবে? জি, কেন অনুমোদিত হয়নি সেটার যদি এটা ব্যাখ্যা আপনার এই দুটো প্রশ্নের জবাবে যাই, তার আগে আমি জাস্ট ফুয়াদ ভাইয়ের বক্তব্যের একটু রিপ্লাই দিই। সেটা হচ্ছে বিডিআর সদস্যদের সম্মান বিষয়ে উনি কথা বলেছেন। হ্যাঁ, আমরা যেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা যতটুকু পাবলিক করেছি, আমাদের প্রেস রিলিজ বলেন বা প্রেস কনফারেন্স থেকে বলেন, সেখানে হচ্ছে রিকমেন্ডেশনের সবগুলি আমরা দেইনি। ইন্টারেস্টিং আসার বিষয়, ওনার কনসার্নের সঙ্গে কিন্তু আমি একমত। আসার বিষয় হচ্ছে যে দুটো প্রতিবেদনেই, বিশেষত বিডিআর হত্যাযজ্ঞের যে প্রতিবেদন, সেখানে বিডিআর সদস্যদেরকে তাদের মর্যাদার জায়গা, যারা একদম পরিষ্কারভাবে এই কথাটা বলা হয়েছে, কম্পেনসেশন কোনোভাবেই আপনি দিতে পারবেন না, আসলে সম্ভব না। তারপরেও যতটুকু করা যায় রাষ্ট্রের দিক থেকে তার সর্বোচ্চ করা। দুজন জওয়ানের বিষয়ে আলোচনা হয়েছে, তাদেরকে শহীদের মর্যাদা দেওয়ার বিষয়ে রিকমেন্ডেশন এসেছে এবং 5 জন সিভিলিয়ান সেখানে মারা গেছে।
তাদেরকে শহীদের বিষয়ে শহীদ হিসেবে মর্যাদা দেওয়ার জন্য রিকমেন্ডেশন করা হয়েছে। সুতরাং ওটা অ্যাড্রেস হয়েছে, এটা একটা আশার দিক। আর আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আদালত প্রাঙ্গণে হ্যাঁ সরকারের ব্যর্থতা, কোনো সন্দেহ নেই। সরকার মানে এই ধরনের ঘটনায় ব্যর্থতাকে অস্বীকার করাটা আরেক ধরনের ব্যর্থতা। অফকোর্স ব্যর্থতা আছে, আমরা কালেকটিভলি নানান ব্যর্থতা নিয়েই চলছি আসলে, আর প্রতিনিয়তই আমরা সফল হওয়ার চেষ্টা করছি এই জায়গাগুলিতে। সত্য বলতে যখন আমরা খুব আইসোলেটেড হইতে একটা দুইটা ঘটনা নিয়ে কথা বলবো, তখন শুধুমাত্র আমরা সরকার এবং ওখানে দায় দেওয়ার জায়গাটা বিবেচনা করব। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদেরকে কালেকটিভলি সব কিছু নিয়ে চিন্তা করতে হবে। আমরা কোন পরিস্থিতিতে ছিলাম, কোন পরিস্থিতি থেকে যাত্রা শুরু করেছি, সেখান থেকে এই সময়ে কত দূর আসতে পেরেছি, আগের সঙ্গে মানে এই সরকার যখন শুরু করে দায়িত্ব, অন্তর্বর্তীকালীন সরকার, সেখান থেকে এখন পর্যন্ত কতটা উন্নতি করতে পেরেছি এটা নিয়ে, এবং আগামী নির্বাচন পর্যন্ত যে প্রশ্নটা বারবার আসে, নির্বাচন পর্যন্ত নির্বাচনকে অনুষ্ঠান করার ক্ষেত্রে, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা এই ধরনের ক্রাইমগুলিকে, এগুলি কি জেনারেল ক্রাইম, বাংলাদেশের যে ক্রাইমের স্ট্যাটিস্টিক্স যেভাবে এখানে লিপিবদ্ধ হয় সেখানে অনেকগুলি ধরন আছে, এগুলি জেনারেল ক্রাইম। জেনারেল ক্রাইম আমি আপনাকে যদি বলি যে আপনি একটু গো থ্রু দ্য হিস্ট্রি, গো থ্রু দ্য ট্রেডিশন, ইলেকশনের সময়ে জেনারেল ক্রাইম কম থাকে। ইভেন ওয়ার্ল্ড কাপ যখন চলে, ফুটবল ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড, সেই সময় জেনারেল ক্রাইম কম থাকে। তো এগুলি হচ্ছে বাস্তবতা। সে জায়গায় আমরা এটাকে নির্বাচনের সঙ্গে রিলেট করার আসলে খুব যৌক্তিক কোনো কারণ নেই। এই ব্যর্থতাকে দিয়ে আমরা যদি এটা প্রমাণ করার চেষ্টা করি যে নির্বাচনকালে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এটা একটা ইন্ডিকেটর যে নির্বাচনকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে না, এটা সাইন্টিফিক হয় না। আর দুই একটা জায়গায় যে ঘটনাগুলি করে, অফকোর্স সরকারের এখানে ব্যর্থতা আছে বলেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা আছে বলে হয়েছে, কিন্তু আমরা তো সব জায়গায় ভাই শতভাগ সফলতা অর্জন করতে পারিনি। এই স্ট্রাগলটা আমরা করছি, এটা সত্য। এবার আসুন আপনি পুলিশ কমিশনের বিষয়ে যেটা বলছেন, পুলিশ কমিশনের বিষয়ে কিন্তু ইভেন 5 আগস্টের পর থেকেই আলোচনাটা খুব জোরদার হয়েছিল, নানান রিকমেন্ডেশনে, ইভেন ঐকমত্য কমিশনের আলোচনা তো পুলিশ কমিশনের বিষয়টা এসেছে। পুলিশ কমিশন নিয়ে একটি খসড়া আইনের জন্য গত সর্বশেষ যেই উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে সেখানে এসেছে, সেটা উপদেষ্টা পরিষদ দেখেছেন, দেখে এটাকে আরও বিস্তারিতভাবে এবং আরও খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করে পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন উপদেষ্টা পরিষদ। সুতরাং একটা হতে পারতো এরকম যে এটা পাস হয়নি বা এটা গ্রহণ করেনি, এটা নিয়ে পরে দেখবে, এরকম একটা ভেগ জায়গা রেখে দিতে পারতো যে পরে মানে কত পরে তার কোনো নিশ্চয়তা ছিল না। আপনি সরকারের আমলে হবে কিনা, যেহেতু পরের ক্যাবিনেট মিটিংয়েই এটা উত্থাপনের জন্য বলা হয়েছে, সেই উত্থাপিত হলে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তটা নিতে পারবে যে তার সবকিছু বিচার বিশ্লেষণ করে এটা করা যায় কিনা। করার চেষ্টা করছে বলেই তো এখন পর্যন্ত এতটুকু এসেছে, এবং এটা পুলিশের দিক থেকেও কিন্তু একটা বড় দাবির জায়গা। পুলিশের যে আমরা মোরাল নিয়ে কথা বলি, তো পুলিশকে তো আমরা শুধু গত 15-16 বছরে বা তার আগের সময় ধরেও যদি বিবেচনা করি, শুধু তার পলিটিসাইজ করিনি, তাদেরকে আমরা ক্রিমিনালাইজও করেছি, পুলিশকে দিয়ে আমরা নানান ধরনের অপকর্ম করিয়েছি। সুতরাং পুলিশ তো নিজেরাও তো চায় একটা ফোর্স হিসেবে যে আমি কারো টুলস হয়ে ব্যবহার হতে চাই না, আমি একটা স্বতন্ত্র বাহিনী হিসেবে কাজ করতে চাই। সেই প্রত্যাশার জায়গা থেকে পুলিশও সেটা চাচ্ছে, সরকারও চাচ্ছে। আমরা আশা করি এটা খুব ইতিবাচক অগ্রগতি খুব দ্রুতই আমরা দেখতে পাবো, দ্রুত হবে। মানে অধ্যাপক আসিফ, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে সুজনের একটি গোল টেবিল ছিল এবং সেখানে সুযোগ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন যে রাজনৈতিক দলগুলোতে পরিবর্তন না এনে, যদি না আসে সেক্ষেত্রে আইন করেও পুলিশ আর্মি নামিয়েও আসলে কোনো কাজ হবে না নির্বাচনের সময়। রাজনৈতিক দলগুলোর পরিবর্তনটা আসলে আপনি কি দেখেন এই 5 আগস্টের পরে? ধন্যবাদ। আমি একটু আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু পুলিশ কমিশনের ব্যাপারটা একটু যেতে চাই, কারণ এইখানে যেটা বলা হচ্ছে তার বাইরেও একটা গল্প আছে, যে গল্পটা হচ্ছে কি আমাদের জানা দরকার। যে পুলিশ কমিশনের ব্যাপারটা যেটা ফয়েজ ভাই বললেন, অ্যাবসলিউটলি রাইট, দ্যাট এটা ঐক্যমত্য কমিশনে এসেছে, সেখানে সকল রাজনৈতিক দল একটা ঐক্যমত্য করতেছে। মজার ব্যাপারটা হচ্ছে আপনি যদি তারপরে এটাকে যে খসড়া তৈরি করা হয়েছে, সেই খসড়াটা টিআইবির যে রিপোর্টটা আমরা যেটা দেখেছি সেই খসড়ার সাথে, এবং পরবর্তীতে নিউজ পেপারগুলো যেটা দেখেছি, সেই খসড়ায় বেশ কয়েকটা সমস্যা ছিল। যেই সমস্যাগুলো হচ্ছে কি আপনার যে এই পুলিশ কমিশনের যে স্বাধীনভাবে কাজ করতে পারবে সেটার ব্যাপারে নিশ্চয়তা দেয় না। যেমন পুলিশ কমিশনের অ্যাক্টিভিটিসের মধ্যে একটা জিনিস খুব স্পষ্ট করে বলা হচ্ছিল, এই কমিশন একটা মানে আমরা যদি ঐক্যমত্য কমিশনের বক্তব্যে যাই, এটা একটা স্বাধীন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হবে, স্ট্যাটিউটরি বডি হবে, এবং এইটার হচ্ছে ক্ষমতা থাকবে আপনার নিয়োগ পদোন্নতি এই জায়গাগুলোতে। স্পেসিফিক্যালি আইজিপি নিয়োগের ক্ষেত্রে সেটা হচ্ছে 3 জনের একটা তালিকা তারা তৈরি করবেন, যেই তালিকাটা হচ্ছে কি তারা প্রেস করবেন, সেখান থেকে একজনকে চুজ করা হবে।
সো এই হচ্ছে গিয়ে রেসপন্সিবিলিটি। আইন মন্ত্রণালয় এটা একটা ড্রাফট তৈরি করেছে, তারপরে এটা যখন ইন্টারমিনিস্টেরিয়াল মিটিংয়ে যখন উঠেছে তখন কিন্তু ইট ফেসড এ সিগনিফিকেন্ট রেজিস্ট্যান্স ফ্রম দ্য ব্যুরোক্রেসি। কারণ আপনি যদি এই কাজটা করেন তাহলে যে ঘটনাটা ঘটবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ক্ষমতা পুলিশের সেটা কিছুটা না, সেটা সম্পূর্ণই হচ্ছে গিয়ে কমে যাবে। এবং এই ঘটনাটা যখন পুলিশ কমিশন গঠিত হয় তখন থেকেই এই চেষ্টাটা হয়েছে। আমি আপনাকে বলি যে আপনি যদি পুলিশ সংস্কার কমিশন ওয়াজ ডোমিনেটেড বাই অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার অফিসিয়াল। এবং আরেকটা মজার কথা বলি, পুলিশ কমিশন যে রিপোর্টটা দিয়েছিল আর কি, সেটা যদি দেখেন সেইখানে কিন্তু হচ্ছে তারা এই স্বাধীন পুলিশ কমিশনের ব্যাপারে দুইটা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। প্রথমে তারা বলেছেন যে কমিশন মনে করে নীতিগতভাবে এটা তৈরি করা দরকার, তারপরের লাইনে উনি বলেছেন যে এই কমিশনের চেহারা কি হবে না হবে এটা নিয়ে আরো অনেক গবেষণা করা দরকার। তো তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা এতটাই মানে অগ্রহণযোগ্য ছিল যে ওই পুলিশ কমিশনের যিনি ছাত্র প্রতিনিধি দিয়েছিলেন তিনি হচ্ছে গিয়ে এই ডিসিশনের বিরুদ্ধে একটা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন যে তারা পুলিশ কমিশন গঠন করতে চাচ্ছেন না। এই ছিল হচ্ছে অবস্থা। এবং এই যে আইন মন্ত্রণালয় পরে আজকে যেটা উপদেষ্টা পরিষদ যেটা ফেরত পাঠিয়েছে, কেন ফেরত পাঠিয়েছেন আজকে প্রথম আলোর রিপোর্টটা যদি দেখি তাহলে এই আন্তঃ মন্ত্রণালয়ে এই শক্ত রেজিস্ট্যান্স বাই ব্যুরোক্রেসির পরে আইনের যে চেহারাটা দাঁড়িয়েছিল সেই চেহারাটা হচ্ছে এইখানে তখন আর এই যে আপনার নিয়োগ টিয়োগ এইটার ব্যাপারে পুলিশ কমিশনের যেই ভূমিকা সেটা বাদ, এটা যে স্বাধীন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হবে সেটা বাদ, এটা যে হচ্ছে গিয়ে আপনার তার যে জনবল সে নিয়োগ দিবে সেটা প্রেষণে তার যে আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার যে ব্যাপার সেইটা বাদ, এই যে 3 জনের নাম সেটা থেকে একজন চুজ করা সেটাও বাদ। তাহলে আপনার এই কমিশনের অর্থটা কি থাকছে, এই কমিশনের দায়িত্বটা কি থাকছে। এবং মজার ব্যাপার হচ্ছে যেখানে ঐক্যমত্য কমিশনে এটা নিয়ে এগ্রিমেন্ট আছে, কোনো দল এইখানে কোনো নোট অফ ডিসেন্টেরও কোনো কথা নেই, এখানে কোনো ধরনের কোনো বক্তব্য নেই। সো আমরা যে বলি যে অনেক সময় অনেক কিছুর প্রমাণ, এই যে আমরা যে বিভিন্ন সময় বলে আসছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রেজিস্ট্যান্স সংস্কারের ক্ষেত্রে পুলিশ কমিশনটা আজকে যে আটকে আছে সেটার একটা বড় উদাহরণ হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেটিভ রেজিস্ট্যান্সটা। আমি আশা করি যে এটা রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি যারা আছে তাদের এই জিনিসটা নিয়ে খুব জোরে সোরে ভয়েস রেজ করা উচিত। কারণ ফয়জুল যে কথাটা বললেন যে নেক্সট মিটিংয়ে যখন আবার উপদেষ্টা কমিটির নেক্সট ইস্যুতে যখন আবার এটা উঠবে তখন এই যে লিমিটেশন যেইগুলো আছে সেই লিমিটেশনগুলোকে আমরা অ্যাড্রেস করতে পেরেছি কিনা, সেই জিনিসপত্রগুলো উঠেছে কিনা, একটা স্বাধীন এবং সংবিধিবদ্ধ যে পুলিশ কমিশন গঠন করা দরকার সেটা আমরা করতে পেরেছি কিনা, দ্যাট উইল বিকাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে 5 আগস্টের পরে রাজনৈতিক দলগুলো কোনো পরিবর্তন দেখেন কিনা। এখন আমি একটু প্রশ্নটা ঘুরিয়ে আমি একটা হাবিব আপনার কাছে জানতে চাই, যেহেতু আমলাতন্ত্র নিয়ে কথা হলো, 5 আগস্টের পরে আমলাতন্ত্রের ভিতরে কোনো পরিবর্তন, খুব বেশি পরিবর্তন দেখেন? দেখুন, আমলাতন্ত্র বাংলাদেশের এত মাথামোটা প্রশাসন আমাদের, এটা দীর্ঘকাল ধরেই সরকারকে ঘিরে রেখেছে। যখন যারা সরকারে এসেছে কিংবা সরকারের ধারে কাছে গেছে তাদের সকলকেই মানে এটা কি বলে, এটা তাদের সকলকেই মানে অ্যাবজর্ভ করে নেওয়ার মতো একটা হিউজ ক্যাপাসিটি তাদের তৈরি হয়েছে সুদীর্ঘকাল। এ বিষয়ে তারা এতটাই পরিপক্ক হয়ে উঠেছেন যে একটা টাগ অফ ওয়ার চলছে। তো এই টাগ অফ ওয়ার অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকেই এই আমলাতন্ত্রের সাথে যে রেজিস্ট্যান্সের কথাটা উনি বললেন, এটা তো প্রকাশ্য রেজিস্ট্যান্স, অপ্রকাশ্য রেজিস্ট্যান্স তো পদে পদে এবং ক্ষেত্রে ক্ষেত্রে। এতে যারা আসলে সরকারের পার্ট হয়েছেন আমরা আসলে একটা গোল্ডেন মোমেন্টাম, আমি এটা দোষারোপ করছি না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালনারেবল, আমাদের এই ভয়াবহ মানে আমি বলবো যে এটা একটা খুব টাফ এবং ভেরি টক্সিক সিস্টেম। এই টক্সিক সিস্টেমটা ভালনারেবল হয়ে উঠেছিল 5 আগস্টের পরে। 2-3 মাসের একটা উইন্ডো আমাদের ছিল, হ্যাঁ, যেই সময়টায় এই অন্তর্বর্তীকালীন সরকারও কেবল ক্ষমতা গ্রহণ করেছেন এবং তারপরেই তো তাদের ওই যে ফ্ল্যাশ ফ্লাড আরো কি সব গোটা মানে জাতিকে চ্যালেঞ্জ করতে যে এই যেটা জরুরি ছিল সেটা বন্ধ হয়ে গেল। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যত সহজ ছিল, আমি আপনাকে আবারও বলি, কোন রাজনৈতিক সরকারের পক্ষে অতটা সহজ ছিল না। এবং এই যে সময় একবারেই শেষ দিকে আমি একটু ফুয়াদ ভাই আপনার কাছে জানতে চাই, আজকে বদিউল আলম মজুমদারের আরেকটা মন্তব্যের ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। উনি বলেছেন যে রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে যা গণতন্ত্রের জন্য বড় একটা প্রতিবন্ধকতা। এটা আসলে দীর্ঘদিন ধরে এরকমের মন্তব্য আসছে। 5 আগস্টের পরে আসলে যে রাজনীতিটা চলছে সেই রাজনীতিটাও কি আসলে ব্যবসায় পরিণত হয়েছে? হয়েছে তো, এবং মজুমদার সাহেবের কথা সত্য। বাংলাদেশে যারা অর্থনীতি, পলিটিক্যাল ইকোনমি নিয়ে কাজ করেন তারা আমাদেরকে বলেছেন এই রাষ্ট্রের সবচেয়ে বড় এমপ্লয়ার হচ্ছে পলিটিক্যাল পার্টি।
বিশেষ করে বড় দুইটা পলিটিক্যাল পার্টি যারা লম্বা সময় দেশে ক্ষমতায় ছিল। দেশের সোশিও ইকোনমিক যে রিয়েলিটি আছে, আমাদের যে বিশাল এডুকেটেড গ্র্যাজুয়েট বেকার শ্রেণী আছে, আন্ডার এমপ্লয়েড আনএমপ্লয়েড, এই শ্রেণীটা আওয়ামী লীগ তার পিক টাইমে 50 থেকে 55 লক্ষ মানুষ পর্যন্ত এমপ্লয় করেছে। কিভাবে এমপ্লয় করে সে করে হচ্ছে এই যে হাট ঘাট মাঠ ইজারা জলমহল বালুমহল মাটিখোর গাছখোর, এই যে বিশাল জনগোষ্ঠী ঠিকাদার পলিটিক্যাল ঠিকাদার আছে, প্রত্যেকটা অফিসে গিয়ে আপনার এই দালাল চক্র ডেভেলপ করেছে এবং এগুলো পলিটিক্যাল ব্যানারে হয়। এরপরে হচ্ছে হকার ফেরিওয়ালা, এই যে বিশাল ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য প্রমোট করা, ব্লক করে সিন্ডিকেট করে দেওয়া, চাঁদাবাজি করা। তো এই রাজনৈতিক দলগুলি যদি এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর এমপ্লয়মেন্টের ব্যবস্থা নেয়, এই যে ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপ যেটা তৈরি হয়, এইটা তো বন্ধ হয়নি, এটা সাডেনলি বন্ধ করাও সম্ভব না। কিন্তু মৌলিক কিছু উদ্যোগ রাজনৈতিক দলকে ভিজিবলি নিতে হবে। যদি না নেওয়া যায় তাহলে হচ্ছে লং টার্মে রাজনৈতিক দলগুলো এই ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপের ভিতরে বিলীন হয়ে যাবে, যেভাবে আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে। এবং আপনি দেখেছেন, আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কিন্তু সাডেনলি প্রচুর ক্রাইম বেড়ে গেছে, দেখবেন চুরি ডাকাতি ছিনতাই ব্যাপক বেড়ে গিয়েছিল। এটার একটা বড় কারণ হচ্ছে ওভারনাইট 24 ঘন্টার ভিতরে 20-30 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। সাডেনলি যখন একটা বিশাল জনগোষ্ঠী রুটি রুজি হারায় বেকার হয়ে যায়, তখন তার একটা রেপারকেশন আছে, একটা সোশ্যাল কনসিকুয়েন্স আছে। তো সেই জায়গাতে এই খাইসলত বদলানোর জন্য সিরিয়াসলি পলিটিক্যাল পার্টিকে অ্যাড্রেস করতে হবে। আমি একটু ফয়েজ আপনার কাছে জানতে চাই, আমার সময় একেবারে শেষ দিকে, 1 মিনিটে যদি শেষ করেন, যে প্রশাসনের কথা বলা হচ্ছিল, এখন প্রশাসনে ব্যাপক রদবদল হচ্ছে নির্বাচন উপলক্ষে। আমরা তো জানি যে তফসিলের পরে এই পুরো প্রশাসনের রদবদলটা আসলে নির্বাচন কমিশনের কাছে চলে যাবে। এখন এত রদবদলের পরে নির্বাচন কমিশন যদি তফসিলের পর আবার রদবদল করে, তাহলে এখন রদবদল করার আসলে যৌক্তিকতাটা আসলে কি হচ্ছে? একদম সংক্ষেপে, আপনার যে সময় কম, দুটো বিষয় বলি। নাম্বার 1 হচ্ছে, আমরা এই ট্রেডিশনালি যে আইডিয়াটা আমরা বলি যে নির্বাচন কমিশনই রদবদলটা করবে, সরকার নয়, এটা আমরা বলি একটি রাজনৈতিক সরকারের ক্ষেত্রে। কারণ রাজনৈতিক সরকার তার পছন্দ অনুযায়ী লোকগুলিকে সাজিয়ে নেবে যেন নির্বাচনকালে তার দল জিততে পারে আবারও। যেহেতু এই সরকারের নিজে কোনো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে না, এই সরকার বরঞ্চ নির্বাচন কমিশনের সহায়ক হিসেবে রয়েছে, সিরিয়াসলি সহায়ক হিসেবে রয়েছে। সেই জায়গায় সরকার যখন নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে তফসিলের পর, এই অল্প সময়ের জন্য পুরো দেশের যে অবস্থা, তাতে যদি অ্যাডমিনিস্ট্রেশনের অন্তত একটা ন্যূনতম গুজগাছ করে দিতে না পারে, এটা নির্বাচন কমিশনের জন্য হিউজ চ্যালেঞ্জ হয়ে যাবে, হিউজ চ্যালেঞ্জ হবে। সেই জায়গায় নির্বাচন কমিশনের কাছে যে সুযোগটা থাকবে তফসিলের পর, সরকার যতটুকুই করে দেখ না কেন, কোনো জায়গায় সেই জায়গায় ঝামেলা হতে পারে, তখন নির্বাচন কমিশনের জন্য সহজে ওই জায়গাগুলি ধরে ধরে কাজ করা, পুরো জিনিসটা ধরে অপারেশন তার করতে হবে না। আমি একটা অধ্যাপক শাহান, একবারে শেষ মিনিট আপনার কাছে একটা বিষয় মন্তব্য জানতে চাই, সেটা হলো এই যে রাজনীতি যে ব্যবসার কথাটা বলা হচ্ছে, এইবারের আগামী নির্বাচন উপলক্ষে যে নমিনেশনগুলো দেওয়া হলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে, এই নমিনেশনটা নিয়ে কি আপনি আশাবাদী? এখানে আমলা, ব্যবসায়ী, সাবেক সেনা কর্মকর্তাদের সংখ্যা কিন্তু খুবই কম। দেখুন, আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে মনে করি যে আপনি ব্যক্তির পরিবর্তন দিয়ে আপনি হচ্ছে গিয়ে রাজনৈতিক কালচার বা রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ করতে পারবেন না। আপনি খুব ভালো লোককে নিয়োগ দিলেন, কিন্তু তিনি এমন একটা সিস্টেম বা স্ট্রাকচারের মধ্যে কাজ করলেন যে স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে পুরো এই অর্থনৈতিক এই জিনিসটা, এই পলিটিক্যাল অর্থনীতি এটাকে হচ্ছে গিয়ে আপনার প্রতিপালন করে। তাহলে আপনার যেটা করতে হবে স্ট্রাকচারাল যে চেঞ্জগুলো, যেটাকে আমরা কোনো ক্ষেত্রে সংস্কার বলছি, কোনো ক্ষেত্রে হচ্ছে গিয়ে বলছি যে রুলস যেটা, সেটাকে চেঞ্জ করা, যাতে এই অ্যাক্টররা আগে যেভাবে ব্যবহার করতেন তার চাইতে ভিন্নভাবে ব্যবহৃত হবে। আমি আসলে ওইটাতে খুব উৎসাহ পাই না যে আপনি ভালো লোক নিয়োগ দিয়েছেন যে তারা সবাই ভালো হয়ে যাবেন। আসলে এইভাবে কোনো দেশের পলিটিক্সে পরিবর্তনটা হয় না। যাক, আমার সময় একেবারে শেষ। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।